আমি একটু অবাক হইছি। WordPress এর ফাউন্ডার ম্যাট মুহলেনবেক উনি আমাকে Slack এ ডাইরেক্ট মেসেজ করলেন। PHP কিন্তু অলওয়েজ রিলেভেন্ট ছিল। PHP আজও রিলেভেন্ট, PHP ১০ বছর আগেও রিলেভেন্ট ছিল, PHP ২০ বছর আগেও রিলেভেন্ট এবং PHP আশা করা যায় নেক্সট 20 বছরেও PHP রিলেভেন্ট থাকবে। বাট CSC ছাড়াও কিন্তু অনেক টাইপের কম্পিউটার কোর্স বাংলাদেশে আছে। মানে এখন WordPress এ এআই টা কি অবস্থায় আছে সেটা যদি আমি একটু আপনাকে এক্সপ্লেইন করি। তো একটা জিনিস কিন্তু শেয়ার করতে চাই যে অনেক কোম্পানি কাজ করতেছে আপনাকে রিপ্লেস করার জন্য। উইকেন্ড মানে উইকেন্ড। প্রচুর বাইরের কোম্পানিও কিন্তু ফ্রেশার হায়ার করে। বাংলাদেশের অনেকেই এটা জানে না। এভরি ওয়ার্ড ক্যাম্প ইজ এ ইউনিক এক্সপেরিয়েন্স আরকি। শুধু আপনি একা না, আরো 90% মানুষ আপনি যতই বলেন যে নেপোটিজম বা অন্যান্য জিনিসপত্র বাট রেফারেন্স ইজ ভেরি কি। এটা কখনোই আপনি রিপ্লেস করতে পারবেন না। এটাই হওয়ার কথা ছিল এবং এটা হইছে অ্যান্ড দ্যাটস ফাইন। দেন কিপ ওয়ার্কিং, কিপ পুশিং অ্যান্ড কিপ থ্রাইভিং। LinkedIn প্রোফাইলটা খুব ইম্পোর্টেন্ট। বিশেষ করে আমরা টেক ইন্ডাস্ট্রিতে যারা আছি তাদের জন্য LinkedIn প্রোফাইলটা আসলে খুব ইম্পোর্টেন্ট। স্কিল তো থাকবেই। সাথে নেটওয়ার্কিং এবং কমিউনিকেশনটা যদি আপনার ভালো থাকে তাইলে অনেক ক্ষেত্রে জীবনে আপনি মানে অ্যাডভান্টেজ পাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। উইটিপস একাডেমির আজকে ফার্স্ট পডকাস্ট। এই পডকাস্টে আমরা আসলে আমাদের গেস্ট হিসেবে পেয়েছি সাইফ হাসান ভাইকে। তো সাইফ হাসান ভাই বেসিক্যালি আছেন উইডেপসে এজ এ লিড প্রোডাক্ট ম্যানেজার। সো ভাইয়া অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে ব্যস্ত সময়ের মাঝে আমাদের একটু সময় দিয়েছেন। আ হ্যাঁ, সিউর, সিউর। ধন্যবাদ। থ্যাংকস ফর ইনভাইটিং মি অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ব্যস্ত থাকা লাগে আসলে বিভিন্ন কাজে। বাট গ্ল্যাড টু বি হিয়ার। থ্যাংক ইউ ভাই। ভাই আমি আসলে একটু শুরুটা করতে চাই। আপনার সম্পর্কে যদি একটু আমাদেরকে জানাইতেন যে আপনি আসলে ২ টা জিনিস আমি একটু জানতে চাই যে কারেন্টলি আসলে উইডেপসে আপনি বেসিক্যালি কোন প্রোডাক্টের সাথে এখন কাজ করছেন? বা কিভাবে কোন জিনিসগুলো নিয়ে কাজ করছেন? ছোট্ট করে বলতেন। তো আ আমি আমার শুরুটা আ যদি বলি আমি ২০১৮ শেষে ২০১৮ আচ্ছা ২০১৯ না ঠিক আছে ১৮ শেষেই ১৮ তেই আমি যখন আসলে আ স্টুডেন্ট অবস্থায় ছিলাম, ভার্সিটিতে থাকাকালীন তখনই আসলে উইডেপস এর একটা জব পোস্ট দেখে আসলে আমি এপ্লাই করছিলাম। যদিও ওটা ফুল টাইম জব পোস্ট ছিল বাট তারপরেও আই থট যে উইডেপস একটা ভালো কোম্পানি। ওয়াই নট ট্রাই আউট। সো ওইটা অ্যাকচুয়ালি ওয়ার্কআউট করছিল। সো যদিও আমি স্টুডেন্ট ছিলাম সো দে ওয়ার ফ্লেক্সিবল এনাফ যে আমি ঠিক আছে আমি পার্ট টাইম হিসেবে কাজ করতে পারি। সো ওখান থেকে আসলে শুরু। দেন আ আ ওখান থেকে ভার্সিটি থাকাকালীন অবস্থায় কিছুটা রিমোট, কিছুটা অফিসে এসে একটা ব্যালেন্স করে কাজ শুরু করা। পরবর্তীতে ভার্সিটি শেষ করতে, করতে I figured out that যে আমি আসলে প্রোডাক্ট ম্যানেজমেন্ট জিনিসটাকেই পছন্দ করি। এটা আমার বোথ প্যাশন এবং প্রফেশন হিসেবেই আমি নিতে চাই। দেন উইডেপসে প্রোডাক্ট ম্যানেজার হিসেবেই কাজ করলাম ১ বছরে ১-১.৫ বছর মতো। দেন আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে সুইচ করি। পপটিন নাম। পপটিন এবং ওনাদের আরো কিছু সাব ব্র্যান্ডস আছে পপটিন, প্রিমিও এই রিলেটেড। সো ওখানে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আ জয়েন করলাম। ওখানে আবার ১.৫ বছর মতো কাজ করলাম। দেন উইডেপস আবার আ রিচ আউট করল যে ঠিক আছে উই ওয়ান্ট ইউর আ মানে এক্সপেরিয়েন্স বা স্কিলস যেটাই হোক। দেন আবার উইডেপস এ জয়েন করলাম লিড প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। তো ২০২২ সালে এখন পর্যন্ত কাজ করছি আলহামদুলিল্লাহ। সো মোটামুটি এই হইলো অবস্থা। ভাই ইন্টারেস্টিংলি আমি আসলে আপনার প্রোফাইল দেখতেছিলাম। সো আমি ভাবছিলাম যে প্রশ্ন পরে করব। বাট যেহেতু চলে আসলো। আমি দেখতেছিলাম যে আপনিও হচ্ছে খুব সম্ভবত এআরবি থেকে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। আপনার সিজিপিএ ছিল হচ্ছে 3.95 অ্যান্ড আপনি বেশ যে ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। সো নরমালি দেখা যায় যে যাদের আসলে সিজিপিএ বেশি থাকে তারা নরমালি হচ্ছে একাডেমিয়াতে যাইতে পছন্দ করে। তো ওই জায়গাটায় আপনি একাডেমিয়াতে না যে ইন্ডাস্ট্রিতে কেন আসলেন বা ইন্ডাস্ট্রিতে আসার আপনার এই প্রসেসটা? আ এইটা আসলে ছোটবেলা থেকেই আমি ভিজুয়াল জিনিসপত্রতে আমার অনেক আগ্রহ বেশি ছিল। যেরকম আ আ প্রোগ্রামিং ১ম দিকে আমার আসলে প্রোগ্রামিংটা খুব বেশি ভালো লাগতো না। কারণ হলো যে প্রোগ্রামিং আপনার শুরু হয় দেখবেন যে ব্যাশ শেলে। মানে আপনি ওই যে কমান্ড লাইন প্রম্পট এ আপনার প্রোগ্রামিং গুলা লিখতে হয়। সো আ মানে আমার ধারণাই ছিল যে আমি প্রোগ্রামিং করব। প্রচুর সফটওয়্যার অ্যাপ্লিকেশন টাইপের জিনিস হবে, অ্যান্ড্রয়েড অ্যাপস বানাবো, মানুষকে দেখাবো। ওই রিলেটেড একটা আগ্রহ ছিল। বাট ওইটার শুরুটা যে এই যে পাইথন, শেল আ তারপরে আ মানে একেবারে বেসিক থেকে যে শুরু করা যে সিএমডি প্রম্পট এ বসে প্রিন্ট কমান্ড বা ওই যে প্রিন্টএফ এগুলা। সো এইগুলা আসলে ১ম থেকে আমার অত বেশি খুব বেশি একটা মানে অ্যাট্রাক্ট করত না। আমার মেইন অ্যাট্রাকশন টা ছিল যে আমি একটা জিনিস
বানাচ্ছি এটা আমি প্রেজেন্ট করতে চাই যে ঠিক আছে এটা তুমি ইউজ করো বা এটা তুমি ইউজ করে বলো আমাকে। সো মানে এটা একটা এক্সপেরিয়েন্স দেওয়া, মানুষকে একটা জিনিস দেওয়া যে ঠিক আছে এটা আমি বানাইছি তুমি ইউজ করো। সো এই জায়গাটায় আমার অনেক আগ্রহ ছিল প্রথম থেকেই। সো আমি যখন ভার্সিটি শুরু করলাম তখন তো ইউজুয়ালি যেটা হয় প্রোগ্রামিং লাইন দিয়ে শুরু। সো ওগুলা মানে অ্যাকচুয়ালি ভালো লাগে নাই বলতে এমন না, যে হ্যাঁ মানে আই এনজয়েড আর কি। বাট ওটা হয়তো আমি প্রফেশনালি নিতে চাবো না, কারণ ওইখানে আমার প্যাশনটা কম। কারণ ওইটা মানে এই যে প্রবলেম সলভিং এর জিনিসগুলো, হ্যাঁ এটা করতে মজা, বাট হয়তো এটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমি আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য করব, বা স্কিল ডেভেলপমেন্টের সাথে সাথে ওইটা সাব হিসেবে বা হবি হিসেবে থাকবে। বাট ওইটা প্রফেশনালি নেওয়াটা আসলে আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল, বা আমি আমি সবসময় চেষ্টা করছি যে আমি যেটা এনজয় করি সেটা করার জন্য। কারণ একটা কথা আছে যে ইফ ইউ লাভ ইউর ওয়ার্ক ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক এনি ডে ইন ইয়ার লাইফ। সো আমি ওই বিশ্বাসটা এখনো বিশ্বাস করি, এবং আমি মনে করি যে আমি আসলে কোনোদিন এখনো ওয়ার্ক করি নাই। বা আমি এখন পর্যন্ত যেই কাজটা করতেছি আই লাভ ইট। এবং আমি অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার বোথ প্যাশন থেকেও প্রোডাক্ট ম্যানেজার, প্রফেশন থেকেও প্রোডাক্ট ম্যানেজার। সো ওইটা অ্যালাইন্ড করার জন্যই আসলে আমি এই প্রফেশনটা চুজ করি। সো যখন আসলে এই ইউনিভার্সিটি লাইফ শুরু হয় তখন তো বেসিক দিয়েই শুরু হয়। তো ওগুলা করছি, বাট আমি মজা পাওয়া শুরু করি যখন আসলে আমি ভিজুয়ালি জিনিসগুলো বানানো শুরু 4th সেমিস্টার বা মাঝামাঝি সেমিস্টারের পরে, যখন আপনার একটু বড় কোর্স চলে আসবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং চলে আসবে, ডাটা স্ট্রাকচার চলে আসবে, আপনি ডাটাবেস কানেকশন বিল্ড করে যখন ডাটা নিয়ে কাজ করতে পারবেন, যখন ইউআই বানাইতে পারবেন, যখন ইউআই বানানোটা শুরু হইলো তখন আমার আবার খুব ভালো লাগতো। যেরকম আমি একটা পস মেশিনের অ্যাপ বানাইছিলাম ভার্সিটিতে থাকতে, যে একেবারে ইনগ্রিডিয়েন্ট লেভেল থেকে ক্যালকুলেট করা যায় যে আপনি আপনার সল্ট কত গ্রাম লাগবে, কত গ্রাম বিফ লাগবে, কতগুলা প্যাটি বানানো লাগবে। একেবারে ইনগ্রেডিয়েন্ট লেভেল থেকে মানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্লাস সেলস টাইপের একটা প্ল্যাটফর্ম আমরা সি শার্প দিয়ে বানাইছিলাম। সো এটা একটা ওয়াজ আ ফান এক্সপেরিয়েন্স। সবকিছু এরপরে যেটা হয়েছে যে ইউআই বেস, যে আমি আসলে যেটা করতে চাই সেটা আসলে মানুষকে দেখাইতে চাই, বা এটা হোস্টেড প্ল্যাটফর্ম, বা মানে যে কেউ যেন ইউজ করতে পারে। তারপর কিছু অ্যান্ড্রয়েড অ্যাপসও বানাইছিলাম সেই আমলে। জামারিন নামে তখন একটা প্ল্যাটফর্ম ছিল, ক্রস প্ল্যাটফর্ম। ওইটা এখন আর কেউ ইউজ করে না, বেসিক্যালি আউটডেটেড হয়ে গেছে। সো ওইটা দিয়েও ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশন রিলেটেড কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস ছিল। এইগুলা মানে মানুষকে ইউজ করতে দেওয়া, যে ঠিক আছে আমি মানে আপনি ইউজ করেন। সো এই জিনিসটা ভালো লাগতো অলওয়েজ। সো এইটার থেকেই আসলে প্রোডাক্ট ম্যানেজমেন্টে চলে আসা আর কি ইয়াতে। বুঝতে পারছি ভাই। ভেরি ইন্টারেস্টিং ভাই। এই জায়গাটাতে আমি আসলে একটা রিলেভেন্ট কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে মানে আমিও দেখছি পার্সোনালি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলতেছে। বাট তারপরেও আসলে ওরা বুঝতে পারতেছে না যে ক্যারিয়ারটা কোথায় নেওয়া উচিত, কোথায় যাওয়া এটা এইটা আসলে খুবই একটা কনসার্নিং, কনসার্নিং না, এমন না যে সবাই এটা পারবে প্রথমেই। ফিগার আউট করাটা একটা মানে কঠিন টাস্ক। এটা আপনার কোর্সে ভালো করা, গ্রেড পাওয়া, জব করা, এটার চাইতেও কঠিন কাজ আসলে নিজের ইন্টারেস্টটা ফিগার আউট করতে পারা। আই ওয়াজ লাকি যে আমি প্রথমেই ফিগার আউট করে ফেলতে পারছি। বাই 4th সেমিস্টার বা 2nd সেমিস্টার আমি ফিগার আউট করে ফেলতে পারছি যে হোয়াট আই ওয়ান্টেড টু বি। এবং আরো একটা মজার বিষয়, তো সিএসসি তো এখন সবাই পড়ে, মানে সিএসসি ইজ আ প্ল্যাটফর্ম, মানে মানে ইউনিভার্সিটি পড়ে সবাই সিসি পড়ে এখন যদি কম্পিউটার সায়েন্সে পড়তে চায়। বাট সিএসসি ছাড়াও কিন্তু অনেক টাইপের কম্পিউটার কোর্স বাংলাদেশ আছে। মানে কম্পিউটার গ্রাজুয়েশনের যেই ইয়েটা কারিকুলাম আছে, এগুলাতে কিন্তু বাংলাদেশ হাইপ নাই। যেরকম এআইবি তে আমাদের আমি যখন ফার্স্ট সেমেস্টার ভর্তি হই তখন আমাদের আ মানে আ একটা কারিকুলাম অনেক টাইপের কোর্স থাকে। যেরকম আমি যখন ভর্তি হয়েছিলাম সিএসসি তে, এখন যারা ভর্তি হয় শিপলির অনেক টাইপের কোর্স থাকে। শিপলি সাবজেক্ট গুলা যেরকম সার্কিটস, ডিসি, এনালগ, এসি। তো আমি যখন ভর্তি হইছি তখন আমি ফার্স্ট সেমিস্টারে যখন ভর্তি হয়েছি তখন তো আসলে এত কিছু বুঝি নাই। তো কম্পিউটার সায়েন্সে ভর্তি হবো, কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়ে গেছি। একটাই যেটা মানে পপুলার সাবজেক্ট হাইপ বলেন বা পপুলারিটি বলেন বা বাংলাদেশের প্রেক্ষাপট বলেন, সবকিছু মিলায় সিএসি হচ্ছে যে ইয়ে মানে বাই ডিফল্ট। তো ভর্তি হওয়ার পরে দেখলাম যে এখানে আসলে কারিকুলামে অনেকগুলো কোর্স আছে যেগুলো আসলে আমি এনজয় করব। আমি তখনই বুঝছি যে আসলে আমি এটা এনজয় করব না। যেরকম ফিজিক্সে আমাদের একটা ইয়ে ছিল, আ মানে আ ফিজিক্সের কিছু ইয়ে থাকে। বেসিক ফিজিক্স কোর্স, বেসিক কেমিস্ট্রি কোর্স। সো এই জিনিসগুলো অলরেডি মানুষজন এইচএসসি তে পড়ে আসে। তো আমার কোয়েশ্চেন ছিল যে আমি তো এটা অলরেডি এইচএসসি পড়ছি, এবং আমি কম্পিউটার সায়েন্স চুজ করার কারণ হচ্ছে যে আমি এই জিনিসগুলা নিয়ে আর কন্টিনিউ করতে চাই না। আমার যেটা প্যাশন আমি ওটাতে পড়তে চাই। রাইট ভাই। আমি অনেককে দেখছি যে আসলে অনার্স কমপ্লিট করার পরেও আসলে তুমি আসলে অনার্সটা এই সাবজেক্টের উপর কেন করছো বা
কেন করছো ও আসলে জানে না। বা মাস্টার্সটা কেন করতেছো ও আসলে জানে না। এনিওয়েজ ভাই, ভাই আমি আসলে নেক্সট জিনিস একটু জানতে চাই। সেটা হচ্ছে যে এখন তো এআই নিয়ে অনেক কথাবার্তা চলতেছে। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এআই নিয়ে কথাবার্তা চলতেছে। বাট কম্পারেটিভলি মানে আমজনতার কাছে বা আ মানুষজনদেরকে যেটা দেখি কমনলি যে ওয়ার্কপ্লেসে এআই এর ইনক্লুশনটা কতটুকু হইছে বা কিরকম কাজ হচ্ছে এটা নিয়ে খুব কম কথাবার্তা হয় ইন জেনারেল। হয়তোবা ওয়ার্ডপ্রেস কমিউনিটি গুলাতে কিছু কথাবার্তা হয়, বাট ইন জেনারেল কথাবার্তা কম হয়। তো আপনি যদি একটু আমাদেরকে আইডিয়া দিতেন যে আপনারা উইডেপস এ অথবা ওয়ার্ডপ্রেস এ এআই নিয়ে কিরকম কাজ হচ্ছে সো ফার? আমরা আ মানে এআই নিয়ে যদি বলতে হয় একটা জিনিস বলতে চাই যে আ এআই এখন একটা হাইপে আছে। এটা হলো যে ১ নম্বর কথা যে আপনি এখন এআই নিয়ে যাই বানান সেটা একটা হাইপ আপনাকে এড করতেছে এবং এটা কিছু স্টক ভ্যালু আ মানে প্রপোজিশন আছে। আপনি এখন এআই নিয়ে কাজ করলে হয়তো আপনি একটা বড় ফান্ডিং পাবেন। আপনার এটার মার্কেটিং ও ভালো হবে এবং সবাই আপনার এটার পিছনে মানে ইনভেস্টররা টাকা ঢালতে রেডি আছে। একটা প্রি সেটআপ মাইন্ড সেটআপ আছে। সো এই ট্রেন্ডটা চেঞ্জ হয় প্রায়। যেরকম ২-৩ বছর আগেও Web3 খুবই একটা ট্রেন্ডি টপিক ছিল। তার আগে ব্লকচেইন খুবই একটা ট্রেন্ডি টপিক ছিল। সো এই জিনিসটা চেঞ্জ হয়। মানে যখন যেই জিনিসগুলা আসে ওইটা নিয়ে আ সবাই বেশ হাইপ থাকে এবং ওইটা নিয়ে আ সবাই অনেক কাজ করতে চায়। কিন্তু আল্টিমেটলি দেখা যায় অনেকেই আ পুরা জিনিসটাকে না বুঝে বা পুরা টাইমলাইন আসলে কি করতে চাই আমরা ফুল জিনিসটা না থট আউট করেই জাম্প ইন করে। সো এট উই মানে এখন ওয়ার্ডপ্রেস এ এআই টা কি অবস্থায় আছে সেটা যদি আমি একটু আপনাদেরকে এক্সপ্লেইন করি যে সবাই আসলে এলএলএম বেসড এআই ইমপ্লিমেন্টেশন এ আছে বেশিরভাগই। যেরকম ধরেন এই ChatGPT এরই কিছু মডিফাইড ভার্সনস যে টাইটেল আ জেনারেট করে দিবে, তারপরে ডেসক্রিপশন জেনারেট করে দিবে, এই করে দিবে, করে দিবে। এই রিলেটেড অনেক প্লাগইন আছে। তারপরে মনে করেন যে আপনার একটা সাপোর্ট বট কে বলতেছেন ওর নলেজ থেকে আপনাকে অ্যান্সার দিবে। বেসিক্যালি সবই ঘুরে ফিরে এলএলএম টাইপের। আর আরেকটা যেটা নতুন জিনিস আ দেখা যাচ্ছে যে ওয়েবসাইট ক্রিয়েট করার ক্ষেত্রে ওয়েবসাইট ক্রিয়েট করার ক্ষেত্রে এআই এর কিছু ইমপ্রুভমেন্টস ওয়ার্ডপ্রেস এর ছোট, ছোট ভাবে আসা শুরু করছে। যে আমি হয়তো এরকম একটা ওয়েবসাইট চাই যে হবি টাইপের একটা ওয়েবসাইট চাই, গার্ডেনিং করব আমি। আপনি গার্ডেনিং করলে ও আপনাকে জিজ্ঞাসা করবে যে আসলে কিরকম কয়টা ব্লকস চান, কয়টা সেকশন চান এই রিলেটেড। তখন ও আপনাকে ওই জিনিসটা বানায় দিবে। আরো এরকম ছোটখাটো আ আ এআই ইমপ্লিমেন্টেশন হচ্ছে। বাট মোটা দাগে বলতে গেলে বেশিরভাগই আ এলএলএম এর এক্সটেন্ডেড ইন্টিগ্রেশন। ওটাকে আরো বিভিন্ন কনভিনিয়েন্স দেওয়া, ওইটাকে বিভিন্নভাবে লার্ন করানো, কাস্টম ভাবে ওইটাকে ম্যানিপুলেট করতে হবে। বেসিক্যালি আ বিভিন্নভাবে ওইটাকে এনহান্স করা। বাট মানে এক্সপেরিয়েন্সটা মোর অর লেস একই জায়গায় মানে সার্কেল করতেছে। তো এট উইডেভস আমরা যখন কোন কিছু করার চেষ্টা করি, আমরা চেষ্টা করি একটু থটফুলি করার জন্য। নট জাস্ট লাইক জাম্পিং। মানে আমি একটা কাজ করলাম, আ এটা আসলে হাইপ এ করলাম। কিন্তু আসলে এটা আসলে আমাদের ইউজারদের আসলে কতটুকু দরকার আছে। কারণ এখন আমি একটা এআই ইন্টিগ্রেশন করলে করতেই পারি। এমন কোনো মানে আ রকেট সায়েন্স না। আপনার ওপেন এআই এর ইন্টিগ্রেশন আছে, ডিপসিক এর এপিআই আছে। জাস্ট আপনাকে ২ টা সিস্টেমের সাথে কথা বলাই দিলেই অনেক কিছু এ দিয়ে হয়ে যাবে। বাট এটা আসলে কি থটফুল ইন্টিগ্রেশন হলো কিনা? এইটা আসলে ম্যাটার করে। আসলেই আ ইউজার এটা চায় কিনা? এবং ইউজার যেটা চায় সেটাই যে আসলে আপনাকে সবসময় দিতে হবে, এটাও কিন্তু কোয়েশ্চেন করতে হবে আপনাকে। কারণ আপনি যদি ইউজার যা চায় সব দিতে থাকেন, একসময় সিস্টেমটা ফাংশন করবে না। এটা অনেক কমপ্লেক্স একটা সিস্টেম হয়ে যাবে। প্রচুর অপশন হয়ে যাবে এবং এটা সিম্পল থাকবে না। এবং যখনই জিনিসটা সিম্পল থাকবে না, তখন নতুন ইউজার আপনার অনবোর্ড করতে অনেক কষ্ট হবে। বলবে যে এটা তো একটা কমপ্লেক্স, এটা আমি বুঝি না। সো এই কারণে আমরা এই উইডেপস যেটা করতেছি একটা কশাস অ্যাপ্রোচ আমরা নিচ্ছি। আমরা চেষ্টা করতেছি এআই সেইখানে ইমপ্লিমেন্ট করার যেটা আসলেই ইউজারের লাইফে ভ্যালু এড করতে পারবে। আমরা জাস্ট হাইপ এর জন্য আ আ এআই কে ইমপ্লিমেন্ট করতেছি না। হ্যাঁ, এটা হলো যে আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে। আর আমরা যদি বলি উইডেপস এর পার্সোনাল এন্ড এ যে প্রত্যেক এমপ্লয়ি ক্ষেত্রে যে এখন আ এআই তো শুধু প্রোডাক্টকে এফেক্ট করতেছে না। এটা আমাদের ওয়ার্ক লাইফ কেও এফেক্ট করতেছে। তো আমরা যেটা করতেছি যে আমাদের প্রত্যেকের এমপ্লয়ি লাইফ সাইকেলেই এআই কে ইনফিউজ করার জন্য বিভিন্নভাবে। এটা যদি আমি আমাদের যে কয়েকটা উইং আছে প্রত্যেকটা উইং ধরে যদি আমি বলি ইঞ্জিনিয়ারিং টিম। ইঞ্জিনিয়ারিং টিম সাপোর্ট কোড করে। তো আমরা কি করতেছি? আমরা বেস্ট
মানে বেস্ট প্ল্যাটফর্মস দ্যাট ইঞ্জিনিয়ার্স ক্যান ইউজ, এআই প্ল্যাটফর্ম। এখানে ক্লড আছে, ChatGPT আছে। আমাদের আমাদের কাস্টম একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা মাল্টিপল প্ল্যাটফর্মকে একসাথে করছি। যেরকম ক্লড, ChatGPT, DeepSeek এগুলোকে সব আমরা এক জায়গায় করে রাখছি। চাইলে আমরা ইজিলি ওখান থেকে সুইচ করতে পারবো। তারপরে আমরা কার্সর আইডি নামে একটা নতুন আইডি বের হইছে, এআই ইনফিউজড আইডি। ওইটা আমরা এনকারেজ করতেছি ইউজ করার জন্য এবং আমাদের অনেকে ইউজ করতেছে। তারপরে ট্রে নামে একটা নতুন একটা জিনিস আসছে, ট্রে আইডি, ওইটা আমরা এক্সপ্লোর করতেছি। এটা হলো ইঞ্জিনিয়ারিং টিমের জন্য। বেসিক্যালি তারপর GitHub Copilot আমরা ইউজ করি সবার জন্য প্রিমিয়াম। GitHub Copilot আমরা উইডস পে করতেছে সবার জন্য যাতে তাদের প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সিটা ইনক্রিজ করে। তো আমাদের এই ইয়ারে আমাদের ওয়ান অফ দ্য গোলস হচ্ছে অ্যাক্রস অল টিমস আমরা আমাদের প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি বাড়াইতে চাই থ্রু এআই। সো এইখানে যেই টুলস গুলো যেখানে দরকার এআই টুলস গুলা, ওইগুলো আমরা আমাদের ওয়ার্ক লাইফে ইন্টিগ্রেট করা। এটা অলরেডি সবাই পার্সোনাল লেভেলে করতেছে, ওইটাকে অর্গানাইজেশন ওয়াইড প্রমোট করা এবং লাগলে হেল্প করা। যেরকম যদি প্রিমিয়াম লাগে প্রিমিয়ামটা আমরা নেওয়া। ওইটা যদি ধরেন আপনার $20 দিয়ে যদি একটা 50% এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি মানে ইনক্রিজ করে, তাহলে কেন আমি $20 ইনভেস্ট করব না? কারণ আপনি অনেক দ্রুত তখন ফিচার হয়তো ডিপ্লয় করতে পারবেন এবং দ্রুত আগাইতে পারবেন এবং টাইম ইজ মানি। সো ইনভেস্ট ওখানে করা যায়। সো এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য। তারপরে ডিজাইনিং এর জন্য আমরা ফিগমার সাথে যেই বিভিন্ন এআই ইমেজ জেনারেশন টুলস গুলো আছে ওইগুলো আমরা এক্সপ্লোর করতেছি এবং ওখান থেকে আইডিয়া নিয়ে বা ডাইরেক্ট ওইটাই ইউজ করা, যেটা যেভাবে ইউজ করা যায়। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে এআই সাফিসিয়েন্ট হচ্ছে না। যেমন ডিজাইনের ক্ষেত্রে আমি যদি বলি যে আপনি একটা ব্যানার ফুললি এআই দিয়ে এখন বানাইতে পারবেন না। আপনি যেখানে টেক্সট দিতে চাই, যেভাবে করতে চান সেটা হয়তো সে দিতে পারবে না। কিন্তু আপনি যদি একটু প্রম্পটিং করেন, দেখবেন যে ও অনেক সুন্দর, সুন্দর আইডিয়াস আপনার মাথায় চলে আসবে। ও যেভাবে জিনিসটা প্রেজেন্ট করতেছে, আপনি হয়তো জিনিসটাকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারবেন। তো ওর হয়তো প্রেজেন্টেশনটা ভালো। তো আপনি আইডিয়া নিয়ে আপনার মতো জিনিসগুলো করে ফেলতে পারতেছেন। বা টেক্সট গুলো আপনি এইভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন, যেটা আসলে এখন হচ্ছে না। সো এই জিনিসগুলো আইডিয়া নিয়ে কিন্তু আপনি করতে, তারপরে হচ্ছে জানেন আপনি একটা ওয়েবসাইট বানাবেন, এইটার ইউজার পার্সোনা, রিসার্চ বা অন্যান্য জিনিসগুলো আগে সব ম্যানুয়ালি করা লাগতো। এখন যদি আপনি বলে দেন যে আমি এই ইউজার গ্রুপের জন্য এইরকম একটা ওয়েবসাইট বানাইতে চাই যেখানে এই জিনিস আমি কভার করব, আমাকে একটা লেআউট দিয়ে দাও বা আমাকে একটা প্ল্যান দিয়ে দাও, ও কিন্তু সুন্দর মতো একটা ডিজাইন প্ল্যান দিয়ে দিবে। তো এই কাজটা যেটা আপনার মনে করেন যে ৩-৪ ঘন্টা লাগতো, এটা আপনার ১০-১৫ মিনিটে হয়ে যাচ্ছে। কিন্তু ডিজাইন কিন্তু আপনারই করা লাগবে আল্টিমেটলি, বা করা লাগতেছে এখনো। সো আবার দেখা যাচ্ছে যে ডিজাইনের পর এটা কোডিং এ নেওয়ার জন্য অনেকগুলা এআই টুলস চলে আসছে, যে ডাইরেক্ট ফিগমা টু এআই কনভার্ট দিয়ে এটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, কোড হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলা এখনো আমরা প্রোডাকশনে ইমপ্লিমেন্ট করতে পারিনি, বাট আমরা এক্সপ্লোর করতেছি যেই জায়গায় ইমপ্রুভ করা যায়। আর কনটেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় এফেক্ট ফেলছে, আমাদের সব কনটেন্ট মার্কেটিং, আমরা যাই কনটেন্ট এবং মার্কেটিং করতেছি সবকিছুই এআই থ্রুতে প্রি চেক হচ্ছে, রিভিউ হচ্ছে এবং সে আইডিয়াস দিচ্ছে। আগে যেরকম আমাদের রিভিউ প্রসেসটাতে অনেক টাইম যাইতো। কারণ পুরাটাই ম্যানুয়াল ছিল। এখন যেহেতু দেখা যাচ্ছে যে এআই আছে, বেসিক স্পেলিং মিস্টেক, গ্রামার, অন্যান্য জিনিসগুলা সে নিজেই ঠিক করে দিচ্ছে এবং একটা টোন সে সেট করে দিতে পারছে, একটা ইউথফুল টোন, বা যেভাবে সে প্রম্পট করতেছে ওইভাবে সে হেল্প করতেছে। এই জিনিসটা তো হেল্প হচ্ছে আমাদের। সো আমরা চেষ্টা করতেছি আমাদের প্রত্যেকটা টিমেই এআই দিয়ে এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার। ফ্যান্টাস্টিক ভাই। ভাই আপনি এখানে ২ টা টার্ম ইউস করছেন যে ২ টা টার্ম আসলে মানে মার্কেটে এখন বা ইন্ডাস্ট্রিতে যে কথাবার্তাগুলো চলে যে আমরা এআই টুলস গুলো ইউস করতেছি প্রোডাক্টিভিটি অ্যান্ড হচ্ছে এফিশিয়েন্সি ইনক্রিজ করার জন্য। সো এট দ্য সেম টাইম আরেকটা হচ্ছে মানে প্রশ্ন আসে যে এআই কি আসলে মানুষের জবকে রিপ্লেস করে ফেলবে কিনা? তো ওই এই কনটেন্টে আমি না যাই। এটা অলরেডি খুবই একটা বিগ ডিবেট। এটা আসলে টাইম উইল টেল। রাইট। ভাই বাট এই জায়গাটায় যদি আমি আপনার কাছে একটু জিজ্ঞাসা হ্যাঁ, করতে বাট অনেকেই কিন্তু একটা জিনিস কিন্তু শেয়ার করতে চাই যে অনেক কোম্পানি কাজ করতেছে আপনাকে রিপ্লেস করার জন্য। রাইট, সেরকম আ অনেক টুলস বের হচ্ছে, ফুল এআই টুলস যেটার কাজই হলো আপনার জব খেয়ে দেওয়া। রিপ্লেস করবে কি করবে না এটা পরের কথা। কিন্তু যেরকম সাপোর্ট, যদি আমি বলি সাপোর্ট সেক্টরটা, সাপোর্টে যে টুলস গুলা আছে, প্রত্যেকটা সাপোর্ট টুলস এখন এআই ইন্টিগ্রেট করতেছে। কেন? যেন এআই দিয়েই সব হয়ে যায়। তো এখন এআই যদি আগে যদি ধরেন ১,০০০ টিকিটের জন্য আপনার ১০ টা মানুষ লাগতো। কারণ এআই যদি ওখানে 50% কাজ করে দেয় আপনার, তাহলে কিন্তু আপনার ১০ টা মানুষ দরকার নাই। আপনার কিন্তু এখানে ৫ টা মানুষ পেলেই হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু ম্যান যদি কাট হচ্ছে তাইলে কিন্তু আপনার জব এআই আসলে খেয়ে দিচ্ছে।
এবং শুধু এটা সাপোর্টের ক্ষেত্রে না, এটা ইমেজ জেনারেশনের ক্ষেত্রে হইতে পারে, ভিডিও জেনারেশন হইতে পারে। আপনার যেরকম রিসার্চের জন্য আগে মাল্টিপল লং টিম থাকতো, যে একজন ফাইন্যান্সিয়াল রিসার্চ করবে, একজন কম্পিটিটিভ রিসার্চ করবে, একজন ফিচার রিসার্চ করবে, একজন কিউএ রিসার্চ করবে, মানে রিসার্চের জন্য একটা বিশাল টিম। হয়তো এখন দেখা যাচ্ছে যে এই ফুল জিনিসটা আপনি যদি প্রম্পট করেন, এটা ১ ঘন্টায় করে ফেলা যাচ্ছে পুরা, যেটা হয়তো ১ সপ্তাহ লাগতো আগে, বা মানে ইয়ে করেন। তারপরে মনে করেন যে স্ট্যাটিস্টিক্যাল এনালিসিস বা প্রেডিকশন, প্রবাবিলিটি, এই জিনিসগুলো যেগুলো মেশিন লার্নিং এর থ্রুতে আগে অনেকগুলো মডেল চালায় করা লাগতো, এগুলো দেখা যাচ্ছে আপনি যদি ভালো মতো প্রম্পট করেন, এক্সাক্টলি আগের অ্যাকুরেসি হবে না, বাট একটা আহ, ভালো আইডিয়া আপনি পেয়ে যাবেন। So সেই ক্ষেত্রে কিন্তু মানে অনেক কোম্পানি এখন ট্রাই করতেছে আপনাকে রিপ্লেস করার জন্য, এবং কিছু ক্ষেত্রে হয়তো সফলও হবে। ধরেন একটা যদি খুবই ভালো সাপোর্ট সিস্টেম চলে আসে যার অ্যাকুরেসি খুবই ভালো, তাহলে কিন্তু আ যদি আপনি মনে করেন যে আপনার ১০ জন মেম্বার আছে, আপনি $৫০০ করে তাকে সেলারি দিচ্ছেন, তাহলে ৫০০ ইন্টু ১০ ৫,০০০ ওখানে আপনার খরচ হচ্ছে। আর ওই অ্যাপসটা ধরেন আপনাকে মান্থলি $২০০ পার মান্থ চার্জ করতেছে, যেটা যেকোনো সফটওয়্যারের জন্য মোটামুটি ভালো অ্যামাউন্ট। ইউজুয়ালি সবাই আরো কম চার্জ করে। কিন্তু তারপরেও কিন্তু আপনি $২০০ পার মান্থ দিয়ে কিনবেন। কারণ আপনার তখন ৫,০০০ এর খরচ হয়তো ১,০০০ হয়ে যাচ্ছে। সো মানে রিপ্লেস যে করতেছে এমন না। কিন্তু ওই যে মানে এআই কে শিখতে হবে আরকি। এআই কে ইউটিলাইজ করতে হবে আরকি। হ্যাঁ, ভাই যেহেতু আপনি ইউটিলাইজ এর কথাটা বললেন, সো আমি এই জায়গায় আরেকটু ডেপথ জানার চেষ্টা করব যে যারা WordPress ডেভেলপার্স বা ডিজাইনার আছে, যদি উনাদের আসলে ক্যারিয়ারে এরকম কখনো সিচুয়েশন আসে, তো এই সিচুয়েশন গুলাকে কিভাবে আসলে নিজেকে খাপ এটা আসলে শুধু এআই না। আমি শুধু এআই রিলেটেড নিয়ে বলতে চাই না। পৃথিবীর যেকোনো ক্ষেত্রেই আপনি যেই কাজই করেন, বা যাই প্রোডাক্ট বানান, বা যাই আ করতেছেন, ওইখানে আসলে আপনাকে রেলিভেন্ট থাকাটা খুব ইম্পোর্টেন্ট। যে আপনি রেলিভেন্ট থাকতে হবে আপনার। এখন এইটা যুগ তো চেঞ্জ হবেই। আপনার টাইপরাইটার আসছে, যারা টাইপরাইটার থেকে কিবোর্ডে মুভ করে নাই, তারা রিপ্লেস হয়ে গেছে। এটাই বাস্তবতা। তারপরে আগের আমলে আমাদের এলাকায় পণ্ডিত ব্যক্তিদের একটা খুব সুনাম ছিল। পণ্ডিত ব্যক্তি আসলে কি? পণ্ডিত ব্যক্তি আসলে একেকজন উইকিপিডিয়া। যার আসলে ওই এলাকার নলেজ খুব ভালো ছিল। যে আ এইখানে এই এলাকার ২০০০ ধরেন ৫০-৩০ বছর ৪০ বছর আগে কি হইছে, কোন জায়গায় কি হইছে, কার সম্পর্ক কার সাথে, কোন বইয়ে কি লিখা আছে, কোন পুরাণে কি লেখা আছে। তারপরে ওই যে আগে যে শ্লোক ছিল বাংলার বিভিন্ন পুরাতন। তো এই জিনিসগুলার জন্য আগেগুলা দেখা যাচ্ছে যে একজনের পণ্ডিত ব্যক্তি বলা যায়, হ্যাঁ। সো ব্যাপারটা হলো যে রেলিভেন্ট থাকে। কিন্তু দেখেন Google আসার পরে বা Wikipedia আসার পরে এই রিলেটেড মানুষগুলার রেলিভেন্সি কিন্তু কমে গেছে। সো বিভিন্নভাবে রেলিভেন্সি কমে যাওয়ার চ্যালেঞ্জ আসতে পারে। এটা এআই হোক, বা অটোমেশন হোক, বা আ অন্যান্য পারপাস হইতে পারে। কিন্তু রেলিভেন্ট থাকতে হবে বা অ্যাডাপ্ট করতে হবে। তো রেলিভেন্ট থাকার জন্য আসলে যা করার, এটা আপনি যেই সেক্টরেই আছেন, নট নেসেসারি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এখন এআই কি শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জন্য অ্যাপ্লিকেবল? আমি আজকে দেখলাম, মাত্র একটু আগে একটা নিউজ পড়লাম, এই ১০ মিনিট আগে, যে চায়না একটা ফুললি অটোমেটেড ওয়্যারহাউজিং মানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করছে, যেখানে কোনো লাইট ইউজ করতেছে না। কোনো ইলেকট্রিসিটি বিল ওর নাই। ফ্যান লাইটের কোনো ইউজ ওখানে। এটা পুরোপুরি একটা মানে অটোমেটেড একটা আ ফ্যাক্টরি, যেখানে এখন আ ম্যানুফ্যাকচারিং হবে, ইঞ্জিনিয়ারিং হবে, প্যাকেজিং হবে, করে প্রোডাক্ট রেডি হবে। কিন্তু এখানে কোনো আলোর দরকার নাই, কোনো এয়ার কন্ডিশনিং এর দরকার নাই, কোনো বিদ্যুতের দরকার আছে, কিন্তু মানে জাস্ট যেখানে দরকার, যেটা হিউম্যানের জন্য হয়তো আমাদের ওই জিনিসগুলা মানে অনেক বেশি প্রয়োজন ছিল, ওইখানে অনেক টাকা ওরা কস্ট কাটিং করে। পুরো একটা সাইলেন্টলি একটা ফুল জিনিস অটোমেশন করে দিছে। শুধু এটা কিন্তু একটা গার্মেন্টস সেক্টর আমাদের আছে, যেখানে আমরা হিউজ পরিমাণ ম্যান পাওয়ার। সো এরকম জিনিসও কিন্তু অটোমেশন হয়ে যাচ্ছে। সো নট নেসেসারিলি শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আ এই সিএসই রিলেটেড বা কম্পিউটার রিলেটেড জবস এর জন্য। বেসিক্যালি রেলিভেন্ট থাকতে হবে। এখন রেলিভেন্ট থাকার জন্য যা প্রয়োজন সেটা করতে হবে। এটা অ্যাডাপ্টিবিলিটি হোক, নতুন স্কিল লার্নিং হোক, বা দরকার হলে যদি স্কিল লার্নিং, ধরেন আপনি এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, এখানে স্কিল লার্নিং করে আর লাভ নাই। এটা অলরেডি রিপ্লেস হবেই। তখন আপনাকে ট্র্যাক চেঞ্জ করতে হবে। এটাই তো বাস্তবতা। এটা তো বাস্তবতাটাকে তো স্বীকার করেই আগাইতে হবে। সো এইটাই হলো মানে আমার থটস আরকি। আচ্ছা ভাই, এই যে আপনি ট্র্যাক চেঞ্জ এর কথা বলতেছিলেন, আমিও ওই জিনিসটি নোট করে রাখতাম যে আপনার কাছে জানতে চাইতাম। যে যখনই আসলে কোন একজন মানুষ দেখলো যে ওর কারেন্ট জব ফিল্ডে ও আসলে ফাইট করতে পারতেছে না, অথবা দেখতেছি যে আসলে ওকে রিপ্লেস করে ফেলবে।
সো ওই মোমেন্টে ও যে জবটা সুইচ করবে বা অন্য কোনো ট্র্যাকে যাবে, সো ওই ক্ষেত্রে আসলে কোন জিনিসগুলো আপনার কাছে মনে হয় যে আসলে মাথায় রাখা উচিত? বা কোন এটা আমার খুবই জেনারেলাইজড এটা খুবই জেনারেলাইজড অ্যান্সার হয়ে যাবে। কারণ প্রত্যেকটা মানুষের পরিস্থিতি, স্কিল সেট এবং আ ইন্ডাস্ট্রি ডিফারেন্ট। আমাদের আমাদের বাংলাদেশে প্রচুর সফটওয়্যার কোম্পানি আছে। কিন্তু প্রত্যেক সফটওয়্যার কোম্পানি কিন্তু একই স্টাইলে কাজ করে না। কাজের ধরনও ভিন্ন। দেখা যাচ্ছে একজন খালি সার্ভিস রিলেটেড কাজ করতেছে। শুধু দেখা যায় লন্ড্রি সার্ভিস ওয়েবসাইটই করতেছে বা লন্ড্রি রিলেটেড সার্ভিস হিসেবে অ্যাপ বানাচ্ছে। তার ওইখানে যে দক্ষতা, সেটা কিন্তু একজন যে জেনারেলাইজড প্রোডাক্ট, অনেকগুলো প্রোডাক্ট ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট বানাচ্ছে, তার দক্ষতার সাথে মিলবে না। সো একেকজনের পরিস্থিতি ভিন্ন, একেকজনের কনটেক্সট ভিন্ন, একেকজনের আ থটস ভিন্ন এবং অ্যাকর্ডিং টু তার পার্সপেক্টিভ এবং তার স্কিল সেট এবং তার রিলেভেন্সি যেটা সবচেয়ে মেক সেন্স করে তার জন্য, সেটা হয়তো তার জন্য অ্যাপ্লিকেবল হবে। এখন আমি একটা বলে দিলাম যে জেনারেলাইজ যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি আপনারা সবাই এখন রিঅ্যাক্ট বাদ দিয়ে ভিউ শেখেন। সামনে ভিউর অনেক মার্কেট ভালো। ভিউ হইল না ওয়ার্কআউট। তখন তো হইল না জিনিসটা। এটা আসলে ডিপেন্ড করে। মানে একজন আসলে কোন জায়গায় তার ইন্টারেস্ট এবং দক্ষতা ২ টার আসলে ইন্টারসেকশন দরকার। আপনি একটা জায়গায় অনেক প্যাশন, কিন্তু আপনার ওইখানে দক্ষতাটা একদমই নাই এবং আপনি বুঝতেছেন এখানে আসলে ৫ বছর ইনভেস্ট করেও আপনার ওখানে ওই দক্ষতাটা বাড়বে না। কিন্তু আপনার প্যাশন অনেক। এইটা কিন্তু আমি এনকারেজ করব না আসলে। আপনার এমন একটা মিডল গ্রাউন্ড খুঁজে বের করা উচিত যেখানে আপনার আসলে প্যাশনও আছে। এখানে আপনি মোটামুটি স্কিল, যেখানে আসলে স্কিল আপনি ডেভেলপ করে নিতে পারবেন সামনে থেকে। আ যেইটা আসলে ইন্টারসেক্ট করবে। স্কিল প্লাস প্যাশন। সো এই জিনিসটাও খুঁজে বের করবে। শুধু প্যাশনের পিছনে দৌড়ালে কিন্তু এটা আমার পার্সোনাল মতামত যে এটা ওয়ার্কআউট নাও করতে পারে। যেরকম আপনি যদি আসলে গান গাইতে চান, কিন্তু আপনার আসলে ওই স্কিলটা নাই। আপনি কিন্তু ১০ বছর চেষ্টা করলেও যে এই পরিমাণ ইমপ্রুভমেন্ট করবেন, হয়তো আপনি গান না শিখে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখলে ওই ১০ বছরে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করতে পারেন। এমন আপনি হয়তো আপনার এখানে প্যাশনও পরবর্তীতে তৈরি হইতে পারেন। প্যাশন যে সবসময় 0 থেকেই হবে বিষয়টা এমন না। আপনি হয়তো কাজ করতে, করতে একটা জায়গায় প্যাশন খুঁজে পেয়ে ফেলতে পারেন। এবং প্যাশন কিন্তু চেঞ্জও হইতে পারে। যে ১০ বছর আপনি একটা কাজ করলেন, ১০ বছর খুব প্যাশনের সাথে কাজ করছেন। হয়তো ১১ বছর যেয়ে আপনি বোর ফিল করতেছেন। হইতে পারে। সো বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্নভাবে জিনিসগুলা ডিফারেন্ট একেকজনের জন্য হইতে পারে এবং তার জন্য যেটা সবচেয়ে বেশি রিলেভেন্ট, আমি সাজেস্ট করব তার ওই ডিসিশনটাই নেওয়া উচিত এবং অবশ্যই নিজের, নিজের বিবেক বুদ্ধি থেকে ডিসিশন নেয়া যায়। আরেকজনের কাছ থেকে শুধু ইনফ্লুয়েন্স না হয়। হ্যাঁ, সবার কাছ থেকে বুদ্ধি নেন। বাট আল্টিমেটলি আপনি যদি আরেকজনের কাছ থেকে বুদ্ধি নিয়ে ওইটাই এক্সিকিউট করেন, আপনার কাছে মনে হবে যে দিন শেষে যে আপনি রিগ্রেট করতে পারেন ৫ বছর পরে বা ২ বছর পরে যে আমি আমার মতো করলেই তো হয়তো বেটার হইতো। আমি তো এটা তখন করতে চাইনি। সো আল্টিমেটলি লাইফে রিগ্রেট না থাকাটা ভালো। আমার কাছে মনে হয় যে আপনি যেটা করতে চান যে হ্যাঁ, লস হইলে লস বা গেইনার হইলে গেইনার। বাট আপনি বলতে পারবেন যে আমার কাছে যেটা ভালো মনে হইছে, আমি যেটা প্যাশনেট ফিল করছি ওইটাই আমি করছি। সো এইখানে আমার কোন রিগ্রেট নেই। তাইলে আপনার মনে হবে যে ইস! ওই কাজটা যদি আমি করতাম। তো আপনি তো কখনো টাইম রিওয়াইন্ড করতে পারবেন না। এটা আমি অ্যাকচুয়ালি ফলো করি। আমার ফিলোসফি যে রিগ্রেশন না থাকা। যেরকম আমি যখন ভার্সিটিতে ভর্তি হইছিলাম, তখন আমার একটা ইয়ে ছিল যে আমি আমার ইয়ে ছিল যে আমি যেন ভার্সিটিতে উঠে রিগ্রেট না করি যে আমি আমার বেস্টটা দেই নাই ভার্সিটিতে। তখন আমার মনে হইতে পারে যে হ্যাঁ, লাস্টের দিকে হয়তো মনে হইতে পারে যে আরে আরেকটু কষ্ট করলে হয়তো আরো ভালো স্কোর করতে পারতাম বা আরো ইয়ে হইতো। আমার কাছে মনে হইছে যে না, আমি রিগ্রেট করব না। আমি আমার সর্বোচ্চ দিব। হ্যাঁ, ওইটা যদি ওয়ার্কআউট না করে দ্যাটস ফাইন। ওইটা তো আমার হাতে নাই। আমি আমার বেস্টটা দিলে এবং আল্লাহর যদি সহায়তা থাকে ওইখানে একটা তো ইনশাআল্লাহ ভালো কিছু হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি যদি হার্ড ওয়ার্ক করেন, অনেস্ট থাকেন এবং আপনি যদি মনে করেন যে আমি এখানে আমার সর্বোচ্চটা দিব, কোন রিগ্রেশন এর যেন কিছু না থাকে। তাইলে ইনশাআল্লাহ ওখানে সাকসেস পাওয়ার বেশিরভাগ জায়গায়ই সাকসেস হয় বলেই আমি দেখছি। আল্লাহর এখানে একটা সাহায্য থাকে। কিন্তু তারপরেও ফেইলিউর হইতেই পারে। এটাও ইজিলি অ্যাকসেপ্ট করতে হবে। যে ঠিক আছে এখানে নাই। এখানে আমি আমার সেরাটা দিছি, হয় নাই। হ্যাঁ, দ্যাটস ফাইন। এই ফেইলিউর অ্যাকসেপ্ট করার মানসিকতারও থাকা উচিত। আচ্ছা ভাই। সো মেন্টালিটি আসলে মেন্টালিটি অ্যান্ড হচ্ছে মাইন্ডসেটটা ভেরি ইম্পোর্টেন্ট ভাই এই জায়গাটাতে। আ ভাই আরেকটা জিনিস যেটা আমি তো আপনার এক্সপেরিয়েন্স এর জায়গা থেকে জানতে চাই সেটা হচ্ছে আমি দেখছি যে আপনি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেক ইভেন্টে যান, পার্টিসিপেট করেন। সো ইন্টারন্যাশনাল যে ইভেন্ট গুলোতে যাওয়া হইছে ওইখান থেকে যদি একটু আমাদেরকে
বলতেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যান্ড বাংলাদেশের ওয়ার্ডপ্রেস কমিউনিটি এই ২ জায়গাতে আপনি এটা ডিফারেন্স আমি কমিউনিটি না বলে আমি একেবারে একটা মোটা দাগে বাংলাদেশীদের সাথে অন্যান্য দেশের মানুষের যে কিরকম ডিফারেন্স থাকে সেটা যদি আমি একটু বলি যে বাইরের দেশের মানুষজন বা বাইরের দেশের আমি অনেক বছর কাজ করছি এবং এখনো যদি বাইরে যাই তো ওরা অনেক বেশি প্রফেশনাল। মানে ওখানে ফিলিংস এর জায়গাটা অনেক কম। হ্যাঁ, ফিলিংস এর জায়গা থাকবে। আপনি ওয়ার্ক প্লেস এর বাইরে আপনি তার ভাই ব্রাদার হইতে পারেন। আপনি তার সাথে কফি, চা, আড্ডা দিবেন। কোন সমস্যা নাই। আপনি তার সাথে ঘুরবেন ফিরবেন এবং হয়তো তার বাসায় আপনার খুবই ভালো সম্পর্ক হবে। কিন্তু যেখানে কাজের বেলায় কাজ এবং ওয়ার্ক এটিকেট, ট্রান্সপারেন্সি এবং আ আরো কি বলে এটাকে? মানে প্রফেশনাল জায়গায় সবাই খুবই প্রফেশনাল। আপনি যদি ৯ টা ১ মিনিটে মিটিং আপনি যদি ৯ টার সময় মিটিং করেন, বাইরের দেশে অবশ্যই সবাই ৮ টা ৫৯ মিনিটে ওই মিটিং এ প্রেজেন্ট থাকবে। এটা হলো যে প্রফেশনালিজম। টাইমের মূল্য দেওয়া। মানে আপনার ১ মিনিটের টাইমেরও মূল্য আছে। যেরকম আমাদের ওখানে কি হয়? যে দেখা যায় যে আপনি একটা ৯ টা মিনিটে ৯ টার সময় মিটিং ডাকছেন। মিটিং শুরু করতে ৯:১৫ বেজে গেছে বা ৯:১০ বেজে গেছে সাপোজ। তো দেখা যাচ্ছে যে ওই মিটিং এ ১০ জন আছে। তো ১০ জন যদি থাকে ধরেন ৫ জন ৯ টার মধ্যেই চলে আসছে বা ৬ জন ৯ টার মধ্যেই চলে আসছে। তো ৬ জন কিন্তু ৯ টা থেকে আছে। তো বাকি ৪ জন আসে নাই এখনো। আপনি যদি ১০ মিনিট পরে শুরু করেন তাইলে কিন্তু আসলে শুধু ১০ মিনিট পরে শুরু করতেছেন না। আপনার যে ৬ জন আসছে আপনি কিন্তু তাদেরও ১০ মিনিট করে টাইম ওয়েস্ট করছেন। সো বেসিক্যালি আপনি অলরেডি ওয়েস্টেড 60 মিনিটস অফ টাইম। আপনি যদি কম্পিলিশন অফ টাইম চিন্তা করেন। এবং একই সাথে আরেকটা জিনিস হচ্ছে যে সে যে টাইম মতো আসলো তার তো কোনো রিওয়ার্ড থাকলো না। সে তো নেক্সট টাইম মতো আসবে না। কারণ সেও জানে যে ৯:১০ এ শুরু হবে। তাহলে সে চিন্তা করবে যে নেক্সট টাইম ৯:০৯ এর মধ্যে আসলেই তো হচ্ছে। সো এই জিনিসগুলার ক্ষেত্রে বাইরেরটা খুবই আমার কাছে মনে হয়েছে খুবই প্রয়োজনীয় এবং আ মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এর ক্ষেত্রেও যেরকম আপনি যদি উইকেন্ড মানে উইকেন্ড। মানে আমি চেষ্টা করি আমার লাইফে মানে আমি যেই টিমটাকে নিয়ে কাজ করি বা আমার যে যতটুক সুপারভিশন বা আমার কলিগ যারা আছে আমি চেষ্টা করি তাদেরকে কখনোই উইকেন্ডে নক না দিতে। মানে এজ এ আ ম্যানেজার বা এজ এ সুপারভাইজার মানে আমার ফিলোসফিটা এরকম আরকি যে উইকেন্ড মানে আমি যেহেতু মানে আমার ওই প্রফেশনালিজমটা আছে আমি ট্রাই করি ওটাকে রেসপেক্ট করতে। যে তারও তো একটা লাইফ আছে। মানে আপনি ফ্রাইডে চেক আউট করা মানে ইউ আর ডান। আমার যা কাজ ছিল আমার ওটা ফ্রাইডের মধ্যেই করাতে হবে। এটা যদি আমি না করাতে পারি দ্যাটস মাই ফল্ট। আমি আপনার শনি, রবি বা যেদিন আপনার উইকেন্ড, যেদিন আপনার ফ্যামিলির টাইম ওইখানে আমি আপনাকে বলতে পারি না। এটা আমার এখতিয়ার নাই বলার। যে আপনি ঐদিন কাজ করেন বা ইয়ে করেন। হ্যাঁ, এমন না যে আমাকে বলা লাগে নাই কখনোই। বাট ওটা এক্সট্রিমলি রেয়ার কেসেস ধরেন আমরা একটা খুবই ঝামেলার মধ্যে পড়ে গেছি। যেখানে আসলে আমাদের একটা টাইমলাইন মিট করতে হবেই। সেক্ষেত্রে আমাকে রিকোয়েস্ট করা লাগে। বাট এটা তারপরে আমি রিকোয়েস্ট পর্যায়ে রাখি। যে এটা তার ইচ্ছা। যে যদি পারেন ভাই একটু বলে দিয়ে। বাট এটা আমি কখনো ফোর্স করি না। আর যদি ফোর্স থাকে যে ঠিক আছে আপনাকে ঐদিন কাজ করতেই হবে, দেন আই মেক সিউর যে মানে হি গেটস অ্যান এক্সট্রা লিভ। ঐদিনের ছুটিটা সে আরেকদিন রিপ্লেসমেন্ট হিসেবে পেয়ে যাবে। দ্যাটস ফাইন। সো এইটা আমার ফিলোসফি যে আ মানে প্রফেশনালিজম টা মেইনটেইন করা আরকি। এক্সাক্টলি ভাই এই যে প্রফেশনালিজম এন্ড হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এর কথাটা বললেন। সো এই জায়গাটায় হচ্ছে দেখা যায় যে বাংলাদেশে যারা ফ্রেশার থাকে ওরা সবসময় চিন্তা করে আচ্ছা আমি একটা হাই সেলারি পাচ্ছি ওকে ফাইন এটার জন্য সবকিছু। বাট কিছুদিন পরে যেয়ে দেখা যায় যে তখন আস্তে মোটিভেশনটা হারাইতে থাকে যখন ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা না হয়। উইকেন্ডে ছুটিটা পাচ্ছে বাংলাদেশের কথা আসলে ডিফারেন্ট। আসলে বাংলাদেশে আ বিভিন্ন কারণ আছে মোটিভেশন না আ হা মা মোটিভেশন না রাখতে পারার। যেরকম আপনার হয়তো সেলারিও ওরকম দিচ্ছে না। আপনার হয়তো ওয়ার্ক এটিকেট ও ভালো না। তারপরে আ ট্রান্সপারেন্সি ভালো না। এখানে হচ্ছে পার্সিয়ালিজম হচ্ছে আ বা ট্রান্সপারেন্সি থাকতেছে না। এই রিলেটেড অনেক প্রবলেম আছে। সো এই ক্ষেত্রে আসলে আ আমার সাজেশন হচ্ছে যে মানে ফাইন্ড দ্য বেস্ট প্লেস ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ। মানে বা মানে অপরচুনিটিস তো এক জায়গায়ই নাই। অনেক জায়গায় আছে। এবং স্কিল থাকলে অপরচুনিটিস আপনার আসতেই থাকবে। সো যদি আপনার অপরচুনিটি না আসতে থাকে তাহলে আপনি স্কিলে ফোকাস করেন। এবং এমন যদি হয় যে আপনি স্কিলড আপনি বুঝতেছেন কিন্তু আসলে আপনার স্কিলটা ওখানে ইউটিলাইজ হচ্ছে না, তাইলেও ওইটা আসলে নট গোইং টু ওয়ার্ক আউট। কারণ আল্টিমেটলি একটা পারফেক্ট ম্যাচ হওয়ার জরুরি। আমার কাছে মনে হয়। সো এমন না যে শুধু দেশেই কোম্পানি আছে। প্রচুর বাইরের কোম্পানিও কিন্তু ফ্রেশার হায়ার করে। বাংলাদেশের অনেকেই এটা জানে না বা বলতে এক্সপ্লোর করে না।
আপনি যদি LinkedIn ফ্রেশার লিখে সার্চ দেন, রিমোট জব কিন্তু আছে ফ্রেশারদের। হ্যাঁ, অনেক রেয়ার, অনেক কম্পিটিটিভ। কিন্তু আছে তো। এবং মানুষজন যাচ্ছে। মানুষজন কিন্তু পাচ্ছে জব। এমন না যে পাচ্ছে না। কিন্তু হ্যাঁ, ওই মোটিভেশনটা থাকা এবং ওইটার জন্য ট্রাই করা। আপনার মানে আমি শুধু এই কোম্পানিতেই বা এই বনানী, গুলশান বা বারিধারা ডিএইচএস বা এখানেই আমি জব করব। এটা থেকে একটু মাইন্ডটা আনলক করতে হবে। মানে অনেক টাইপের কাজ হচ্ছে। আপনি যদি একটু জাস্ট রেলেভেন্ট থাকেন ওয়ার্ল্ড এর সাথে তাইলে আসলে অনেক প্রবলেম সলভ হয়ে যায়। আপনি দেখেন বাইরেরা কি করতেছে, বাইরেরা কিভাবে কাজ করতেছে, কিভাবে কোন জিনিসে যাচ্ছে, ওরা কারা এই রিলেটেড আ জব ওপেন করতেছে, কারা কি রিলেটেড নিচ্ছে। হ্যাঁ, ফ্রেশারদের একটু রিমোট জবে ডাইরেক্ট ঢোকাটা কঠিন, ইম্পসিবল না। কারণ আপনার যদি রেলেভেন্ট এক্সপেরিয়েন্স থাকে আপনি হয়তো ওই রিলেটেড ফ্রিল্যান্স কাজ করছেন, ওই রিলেটেড প্রজেক্টে কাজ করছেন। এইগুলাই কিন্তু ওরা দেখে দিন শেষে। এবং আপনার কমিউনিকেশনটা কেমন? আপনি প্রফেশনাল কিনা? আপনি আ প্রমিস করলে সেটাকে টাইম মতো ডেলিভারি দিতে পারবেন না। বাইরের দেশে যেরকম আপনি যদি বলেন যে, "আমি এই কাজটা ১ দিনের মধ্যে করব বা আমি এটা টাইম মতো ডেলিভার করব," ইউ হ্যাভ টু ডু ইট। আপনি যখন কমিটমেন্ট করেন, ইউ হ্যাভ টু মানে অ্যাবাইড বাই দোজ কমিটমেন্টস। কিন্তু বাংলাদেশে যেটা হয়, "ভাই করে দিব।" হ্যাঁ, খোঁজ নাই। ৩ দিন আর খোঁজ নাই। ৩ দিনের শেষে আপনাকে বলবে যে, "ভাই আমার তো আসলে ওই আমার একটা ঝামেলা হইছিল। তার জন্য ভাই পারি নাই।" কিন্তু এই জিনিসটাও কিন্তু সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়। মানে কমিউনিকেশনটা ইস কি। আপনি যদি ১ম এই যেদিনই সমস্যাটা হলো সেদিনই যদি আপনার বসকে বা আপনার সুপারভাইজারকে বা আপনার যে আ রিপোর্টিং যার কাছেই বা যে আপনার কলিগস তাকেই যদি আপনি বলেন যে, "ভাই আমার একটু ঝামেলা হচ্ছে। আমি হয়তো কাজটা টাইম মতো ডেলিভারি করতে পারব না। আপনি কাজটা অন্য কাউকে ডেলিগেট করে দেন বা হয়তো আমার টাইমলাইনটা এক্সটেন্ড করতে হবে।" তখন কিন্তু জিনিসটা হয়ে গেল। জিনিসটা কিন্তু সর্ট আউট হয়ে গেল। তখন যেই হ্যান্ডেল করতেছে সে জানে যে ঠিক আছে আমি এটা ঐদিন পাবো না। কারণ তার একটা ইমার্জেন্সি থাকতেই পারে। সে তখন সেটা অনুযায়ী সে ম্যানেজ করে নিবে। কিন্তু এই যে কমিউনিকেশন করল না, লাস্টের দিন এসে বলল যে ভাই কাজ হয় নাই এই কারণে। এই জিনিসগুলাই আসলে কমিউনিকেশনের প্রবলেম গুলা ক্রিয়েট করে। এটাই হলো বাইরের সাথে আমাদের ডিফারেন্স বা বাইরের সাথে আমাদের এই জিনিসগুলা থেকে এরকম আরো ছোট, ছোট অনেক বিষয় নিয়ে জিনিসটা বড় হয়ে যায়। স্কিল গ্যাপ বা অন্যান্য এই গ্যাপটা বড় হয়ে যায় তখন। ভাইয়া আপনি তো অনেকগুলো ইভেন্টে আসলে গিয়েছেন। যদি কোন একটা আ ইন্টারেস্টিং স্টোরি আমাদের সাথে শেয়ার করতেন। কোন একটা ইভেন্টে কোন একটা মজার যেটা মেমোরি ইন্টারেস্টিং হ্যাঁ, এটা আমার ওয়ান অফ দ্যা মোস্ট মেমোরেবল মেমোরি হচ্ছে আমি ২০২২ এর ওয়ার্ড কাম্প এশিয়াতে গেছিলাম অ্যাজ এ স্পিকার থাইল্যান্ডে। তো ওখানে আমার একটা সেশন ছিল। 'দ্য সিক্রেট লাইফ অফ ফন্টস'। আমি যেখানে টাইপোগ্রাফি নিয়ে কথা বলছিলাম। যে টাইপোগ্রাফি বলতে যে ফন্টস আরকি আমরা যে ফন্টস গুলা দেখি। সো এটাও কিন্তু খুব বড় একটা পার্ট ওয়েবের। মানে আমরা হয়তো বুঝি না কিন্তু একটা টাইপোগ্রাফি বিভিন্নভাবে আপনার ইমোশনকে, আপনার পার্সপেক্টিভকে, কোম্পানির ব্যাপারে আপনার মতামত কি, আপনি কি কিনবেন একটা প্রোডাক্ট কিনবেন না, অনেক রিলেটেড ইনফ্লুয়েন্স করে। তো এই রিলেটেডই একটা টপিক ছিল। 'দ্য সিক্রেট লাইফ অফ ফন্টস'। তো এইটা আমি আলহামদুলিল্লাহ এই টপিকটা সিলেক্টেড হয়েছিল এবং অ্যাজ এ স্পিকার আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার। তো আ এই সেশনটা নেওয়ার পরে মানে সেশনটা আমি লাইভ নিলাম। তো এটা অনলাইন স্ট্রিমিং হচ্ছিল আরকি। তো স্ট্রিমিং হওয়ার পরে তো ওয়ার্ডপ্রেস এর ফাউন্ডার আ ম্যাট মুহলেনওয়েগ উনি আমাকে Slack এ ডাইরেক্ট মেসেজ করলেন। সাথে। মানে শেষ হওয়ার ১০ মিনিটের মধ্যেই। তো ইন্টারনেট তো ছিলই। তো আমি একটু অবাক হইছি। সো বলতেছে যে, তোমার সেশনটা তো আমার অনেক ভালো লাগছে। আ I love that you are raising awareness on typography." তো দিস ওয়াজ আ রিয়েলি হিউজ কমপ্লিমেন্ট ফর মি এবং কনফিডেন্স বুস্টার। কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমি আসলে কখনো ভাবিই না আমি কখনো ওয়ার্ড ক্যাম্পে যাইতে পারবো। লেট অ্যালোন one of the biggest ওয়ার্ড ক্যাম্পস অ্যাজ এ স্পিকার, দেন গেটিং দোজ ফিডব্যাকস। এটা আসলে আমাকে অনেক বেশি আ কনফিডেন্স দিছে। টু বি অনেস্ট এবং কনফিডেন্স বা মানে রিকগনিশন বা যেটাই বলেন যে, হ্যাঁ, ঠিক আছে, ইউ আর ডুইং ওয়েল। কিপ আপ দ্য গুড স্টাফ। মানে এটা আমি নিজে বলতেছি। কারণ আল্টিমেটলি আপনার তো এটা শুন শু আপনি এটার জন্যই কাজ করেন, শোনার জন্য যে আপনার ইউজার আপনাকে বলে যে, "হ্যাঁ, আপনি একটা ভালো প্রোডাক্ট বানাইছেন।" এইটা হলো আমার মোটিভেশন। যখন কোন ইউজার আমাকে রিভিউ দেয় যে, "হ্যাঁ, আমি আপনার প্রোডাক্টটা ইউজ করে অনেক ভালো লাগছে। অনেক আ ইস মানে মজা পাইছি ইউজ করে" বা একটা 5 স্টার রিভিউ দিল। খুব ভালো এক্সপেরিয়েন্স দিছেন আমরা। ওইটার জন্যই কিন্তু প্রোডাক্ট ম্যানেজাররা আমরা কাজ করি বা আমার ওইটা পার্সোনালি খুব একটা বড় ইন্সপিরেশন। তো সেই ক্ষেত্রে যখন এরকম একটা আ মানে ফাউন্ডার ওয়ার্ডপ্রেস অফ ফাউন্ডার যখন রিচ আউট করলো নিজে থেকেই তখন আমার জিনিসটা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এবং এছাড়া ছোটখাটো ওয়ার্ড ক্যাম্পে তো প্রচুর মানে প্রত্যেক ওয়ার্ড ক্যাম্পেই এভরি ওয়ার্ড ক্যাম্প ইস এ ইউনিক এক্সপেরিয়েন্স আরকি। এবং প্রত্যেকটা ওয়ার্ড ক্যাম্পেই তো একেকটা সিটিতে হয়। ওই আ
সিটিতে গেলে ওদের কালচারটা এক্সপ্লোর করা যায়। যেরকম মোস্ট রিসেন্টলি আমাদের একটা প্রোডাক্ট আছে FlyWP, যেটা দিয়ে খুব ইজিলি মানুষজন আসলে ওয়ার্ডপ্রেস এর সাইট হোস্ট করতে পারবে তার ইয়েতে, তার নিজের সার্ভারে, পছন্দ করা সার্ভারে। তো এটা FlyWP ওয়াজ এ স্পন্সর ইন ওয়ার্ডক্যাম্প এশিয়া 2025 আরকি। এবছরও হলো। এবছর ফিলিপাইন্সে হইলো। তো যেরকম যখন আমরা আমাদের প্রোডাক্টের ডেমো দেখাচ্ছিলাম আমাদের স্টলে, তো এবার যেরকম যেটা হইলো ওয়ার্ডপ্রেসের ডিজাইন লিড রিচ ট্যাবর। সো সে বলল যে, "I like the experience and overall everything of the UI. It looks so smooth and clean." সো এটা ভালো লাগে। যে ঠিক আছে যে you get your uh, like the words you want to listen from them. যে হ্যাঁ, এটাই হওয়ার কথা ছিল এবং এটা হইছে and that's fine. Then keep working, keep pushing and keep thriving. সো এরকম আরো বিভিন্ন মানুষজনের সাথে দেখা হয়। যেরকম আরেকটা জিনিস হচ্ছে যে আপনি তো ওয়ার্ডপ্রেসের কমিউনিটিটা মনে হয় যে অনেক বড়, বাট আসলে অত বড় না। আপনার কিছু নোন ফেস হয়ে যাবে। আপনি যখন ২-৩ বছর কাজ করবেন, আপনি জানেন যে ঠিক আছে ইয়োস্টের কোম্পানি থেকে এরা আসে বা এই বড় কোম্পানি আছে, এরা আছে। দেখা যাচ্ছে যে আপনার মেইন প্লেয়ার বা মেইন কোম্পানিজ আসলে মেক্সিমাম ৩০ টা বা ৪০ টা। ঘুরে ফিরে এই ৪০ টা কোম্পানি এবং ৪০ টা কোম্পানি ৪০ টা ফেস মনে রাখা কিন্তু খুব কঠিন কিছু না। সো দেখা যায় যে ঘুরে ফিরে একটা ফ্রেন্ডশিপ বন্ডিং বা আ একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। তো দেখা যায় যে ঠিক আছে তোমার সাথে ২০২২ এ দেখা হয়েছিল, আবার দেখা হইলো। ঠিক আছে তুমি এখন কি করতেছো? কি অবস্থা? So এইভাবেই কিন্তু আমরা যে ওয়ার্ক ক্যাম্প গুলাতে যাই, আমাদের আরেকটা ওয়ে হচ্ছে যে এখান থেকে রিলেশনশিপ বিল্ড আউট করে দেখা যাচ্ছে যে এমন কোনো কিছু বের করা যেটা আসলে ২ কোম্পানির জন্য মিউচুয়ালি বেনিফিট হয়। সো এভাবেই আ আ কানেকশন তৈরি হয়। সেখান থেকে আ কানেকশনকে বিল্ড আউট করে হয়তো উভয় পক্ষের জন্য হেল্পফুল এরকম নেগোসিয়েশনস হয়। এবং দেখা যাচ্ছে যে ওখান থেকে অনেক ভালো, ভালো আউটকাম চলে আসতেছে এবং একই সাথে সবার সাথে দেখা করা, সবার সাথে কানেক্ট হওয়া এটা একটা বড় বিষয়। যেরকম আ আমরা ধরেন কাজ করতেছি অনেক ফুল স্পিডে বা ফুল হার্ড ওয়ার্ক করতেছি। তো এই জিনিসটা আসলে আমরা তো করতেছি আমরা জানি। কিন্তু বাইরের মানুষজন আসলে কিভাবে জিনিসটা নিচ্ছে এটা কিন্তু আমরা জানি না। তো ওই জায়গাগুলাতে গেলে এই জিনিসটার একটা খুব ভালো ইয়ে পাওয়া যায় যে, "তোমরা তো এটা লঞ্চ করছিলা। আমি দেখছিলাম ভিডিওটা অনেক নাইস ছিল। ইমেইলটা অনেক নাইস ছিল। তোমাদের কমিউনিকেশন ভালো।" সো এই জিনিসগুলা ওখানে গেলে বোঝা যায়। এটা আমরা ইন্টারনালি যে কাজগুলা করি এটা আমাদের এখান থেকে বোঝা যায়। হ্যাঁ, আমরা তো মনে করতেছি আমরা আমাদের বেস্টটা করতেছি বা একটা যে আউটসাইড ভিউ, এই ভিউটা জানতে পারলে বেশ ভালো লাগে এবং এটার একটা রিওয়ার্ডিং ইফেক্ট আছে। ডেফিনিটলি ভাই। ভাই এখানে আপনি যে জিনিসটার কথা বলতেছিলেন যে নেটওয়ার্কিং কমিউনিকেশন। সো যারা আসলে এখন জুনিয়র আছে বা নতুন শিখতেছে বা ইউনিভার্সিটি পাস করে বের হচ্ছে। সো এই জায়গায় নেটওয়ার্কিংটা অনেক হেল্প করে। জব পাইতেও যেরকম হেল্প করে, নতুন অপরচুনিটি ক্রিয়েট করতেও হেল্প করে। সো এই নেটওয়ার্কিং ক্রিয়েট করার ক্ষেত্রে বা বিল্ড করার ক্ষেত্রে আপনি যদি একটু সাজেশন দিতেন যে কিভাবে আসলে আচ্ছা, এটা আমি আমার লাইফ থেকেই বলি যে আমি আসলে যে খুব ভালো নেটওয়ার্কার ছিলাম বিষয়টা এমন না। বা আমি এখনো যে খুব ভালো নেটওয়ার্কার বিষয়টা এমন না। আমি হলো যে সাম কাইন্ড অফ মিক্স অফ ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট। যে আমি যতক্ষণ পর্যন্ত কারো সাথে ফ্রি না ততক্ষণ পর্যন্ত আমি ইন্ট্রোভার্ট। বাট যার সাথে যখন আমি ফ্রি হয়ে যাই তখন হয়তো আমি এক্সট্রোভার্ট। সো এই আ জিনিসটার কারণে দেখা যাচ্ছে যে একেবারে 0 থেকে নেটওয়ার্কিং করাটা একটু ডিফিকাল্ট সবার জন্যই। বাট দ্যাটস ফাইন। এটাই মানে শুধু আপনি একা না। আরো 90% মানুষই হয়তো বা আরো অনেক বেশি মানুষই এরকম। বেশিরভাগ মানুষই নতুন জায়গায় গেলে আনকমফোর্টেবল ফিল করবেন। নতুন একজনের সাথে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করবেন। বাট দ্যাটস ফাইন। বাট এটাকে আপনি ইজিলি মানে আস্তে, আস্তে ইমপ্রুভ করতে পারবেন। বিষয়টা এমন যে আপনি যদি আ মানে লেগে থাকেন এটা ওকে হয়ে যাবে। যেরকম আপনি মানে ইউনিভার্সিটির ক্ষেত্রে খুব ইজি একটা ওয়ে হচ্ছে ক্লাবগুলোর সাথে যুক্ত থাকা। খুব ইজি একটা ওয়ে। আমি সাইন আপ করছিলাম এএবি কম্পিউটার ক্লাবে জাস্ট টু সি যে আসলে উনারা কি করে। আমি দেখছি যে উনারা মাঝে, মাঝে বিভিন্ন কেক-টেক কাটে, বিভিন্ন জায়গায় আ আ ইভেন্ট-টিভেন্ট করে। আসলে ব্যাপারটা কি? আমিও দেখতে চাই আসলে উনারা কি করে। হয়তো আমি ওখানে যাইতে চাই না, ফ্রন্ট এ যাইতে চাই না। বাট আসলে কানেক্টেড থাকি দেখি আসলে কি হয়। পরে আমি এএবি কম্পিউটার ক্লাবে জয়েন করলাম এবং ক্লাবে জয়েন করার পরে আসলে দেখলাম যে আসলে ইউনিভার্সিটি কিন্তু অ্যাকচুয়াল বন্ধু পাওয়া কঠিন। সবাই মানে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি গুলাতে বা যেখানে আসলে ওপেন ক্রেডিট সিস্টেম থাকে আপনার প্রতি সেমিস্টারে স্টুডেন্ট চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা ক্লাসে নিউ ফেস। সো আপনি কিন্তু কোন ফিক্সড জায়গায় নাই। তো দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে একটা সেট অফ কমফোর্ট পিপল অ্যারাউন্ড ইউ থাকলে জিনিসটা ইউনিভার্সিটি লাইফটাও ভালো কাটে এবং আপনি আপনার সমবয়সীর থেকে যতটুকু শিখবেন আপনার থেকে ২-৩ বছর সিনিয়র মানুষজনের কাছে অনেক ভালো শিখবেন। কারণ সেই পথটা অলরেডি পাড়ি দিয়ে গেছে।
আপনি তো নতুন। আপনার ফ্রেন্ড আপনাকে যত মানে আপনার সমবয়সী ফ্রেন্ড আপনাকে যতটুকু হেল্প করতে পারবে, হ্যাঁ, সে আপনাকে আইডিয়া দিতে পারে। কিন্তু সে তো এই পথটা যায় নাই। কিন্তু আপনার সিনিয়র কিন্তু এই পথটাকে অলরেডি পাড়ি দিছে। সো আপনি একজন সিনিয়রের কাছ থেকে আসলে যতটুকু হেল্প পাবেন, অন্য আপনাকে কেউ এত হেল্প করতে পারবে না। সেই ক্ষেত্রে ক্লাবগুলা আপনাকে ইজিলি এই রাস্তাটা দেয়। হ্যাঁ, সিনিয়র আছে, "ভাই এই কোর্সটা তো আমি আ করতেছি। এই কোর্সটা কিভাবে করলে একটু ভালো করা যাবে বা এই জিনিসটা বুঝতে পারতেছি না কিভাবে করলে" ও আপনাকে বলে দিবে যে, "ভাই মাই কোড স্কুলের ডাটা স্ট্রাকচার এর এই ভিডিওটা দেখো, ডাটা স্ট্রাকচার পুরা তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর না বুঝলে আমার কাছে আইসো।" সো এইভাবেই কিন্তু বিল্ড আউট হয় রিলেশনশিপ গুলা। এখন আপনি যার সাথে ক্লাবে আছেন 3rd ইয়ারে, ওই ভাই দেখেন এখন আপনার রিক্রুটার। ট্রু, ভেরি ট্রু। আপনি যদি ওই বিল্ড আউট টা করতে না পারতেন, 1st সেমেস্টারে যে বিল্ড আউট করে নাই, আর আপনি বিল্ড আউট করছেন, আপনার কিন্তু ডিফারেন্স মেক হয়ে গেছে। আপনি যখন ওইখানে এপ্লাই করবেন, ওই ভাই কিন্তু এখানে রিক্রুটার পর্যায়ে চলে গেছে আপাতত। কারণ 4 বছর একটা লং টাইম। আপনি তাকে হয়তো ১ বছর পাইছেন। সে ৪ বছরে হয়তো 1st এ জয়েন করছে, ৩ বছর ওখানে কাজ করছে। সে এখন সিনিয়র রিক্রুটার পর্যায়ে চলে গেছে। টেকনিক্যাল লিড হয়ে গেছে বা টেকনিক্যাল ইন্টারভিউ সে নাই। সে তখন আপনাকে দেখবে, "আরে! তুই এখানে কি করস?" এই যে কানেকশন বিল্ড আউট হয়ে গেছে। ওইখানে একজন নন ক্লাব মেম্বার বা নন নেটওয়ার্কিং মেম্বারের সাথে কিন্তু একজন নেটওয়ার্কিং যে করে আসছে সেই মেম্বারটার আ মানে আ ডিফারেন্সটা মেক হয়ে গেল এবং অ্যাডভান্টেজ কিন্তু সে পাবে। আপনি যতই বলেন যে নেপোটিজম বা অন্যান্য জিনিসপত্র, বাট রেফারেন্স ইস ভেরি কি। এটা কখনোই আপনি রিপ্লেস করতে পারবেন না। এবং মানুষজন আ জব অ্যাপ্লিকেশন এর চাইতে কেউ যদি বলে যে, "হ্যাঁ, আমি জানি ও ভালো কাজ করে এই কোম্পানিতে, ওকে দিয়ে কাজ হবে।" তাইলে কিন্তু এটা অনেক বড় আ মানে রেফারাল। আপনার দেখা যাবে যে ইউজুয়াল যে ইন্টারভিউ প্রসেস, যেই সিভি সর্টিং, এগুলো অনেক ক্ষেত্রে অনেক সময় এগুলা ইগনোরড। ঠিক আছে? ও আমাদের ভাই বলছে যে ও জানে ও পারবে, ওকে নিয়ে নাও। না পারলে পরে দেখা যাবে। সো এই যে নেটওয়ার্কিং গুলা, এটা আসলে খুবই ইম্পোর্টেন্ট। হ্যাঁ, এমন আমি বলতেছি না যে স্কিল ইম্পোর্টেন্ট না। স্কিল কিন্তু অবশ্যই ইম্পোর্টেন্ট। আপনাকে স্কিল রাখতে হবে। স্কিল না দিলে ওই যে নেটওয়ার্কিং করে ঢোকার পরেও আপনি ২ মাস পরে বাদ হয়ে যাবেন। যে ভাই বলছিল, ভাই তো দিছে, কিন্তু ওর আসলে স্কিল নাই। ওর দিয়ে আসলে হবে না। স্কিল তো থাকবেই। সাথে নেটওয়ার্কিং এবং কমিউনিকেশনটা যদি আপনার ভালো থাকে, তাইলে অনেক ক্ষেত্রে জীবনে আপনি মানে অ্যাডভান্টেজ পাবেন। রাইট ভাই। এবং ক্লাবগুলোর সাথে যুক্ত থাকলে দেখা যাচ্ছে যে আপনি তো শুধু মানে এক ইউনিভার্সিটি ক্লাব দিয়ে ঢুকলেন। ক্লাবের গুলো আবার হতে পারে ইন্টার ক্লাব, বিভিন্ন আ প্রতিযোগিতা হয়। আপনি ধরেন আপনি এআইবি তে ঢুকছেন, এনএসইউ তে সিএসই ফেস্ট হচ্ছে। ওরা কিন্তু ইনভাইট করে যে এআইবি থেকে তোমরা আসো। আমরা গেলাম। ওখানেও দেখা যাচ্ছে যে বিল্ড আউট হইলো কমিউনিকেশন, নেটওয়ার্কিং হইলো, LinkedIn এ কানেক্ট হয়ে গেলেন। LinkedIn প্রোফাইলটা খুব ইম্পোর্টেন্ট। কারণ LinkedIn প্রোফাইলটা বিশেষ করে আমরা টেক ইন্ডাস্ট্রিতে যারা আছি, তাদের জন্য LinkedIn প্রোফাইলটা আসলে খুবই ইম্পোর্টেন্ট। এমন হইছে যে আমি এমন অনেক জবের অফার পাইছি বা অ্যাকসেপ্ট করি নাই। আমি কিছুই করি নাই। আমাকে LinkedIn থেকে খুঁজে পাইছে এবং they offered very handsomely. So LinkedIn is a very crucial aspect to grow an ইয়ে আরকি নেটওয়ার্ক। ডেফিনিটলি ভাই। মানে আ নরমালি দেখা যাচ্ছে যে আমি দেখছি যে অনেক ডেভেলপার আছে বা ইয়ে আছে অনেক ভালো ডেভেলপমেন্ট করে। বাট জাস্ট ওর নেটওয়ার্কিংটা ভালো না জন্য ও এক জায়গাতে অনেক বছর চলে আসছে ভালো অপরচুনিটি গুলো গ্র্যাব করতে পারতেছে না। এটা শুধু মানে আমার কাছে মনে হয় যে ডেভেলপমেন্টদের ক্ষেত্রে বা টেক ফিল্ডে যারা থাকে একটু ইন্ট্রোভার্ট বেশি হয়। অন্যান্য ফিল্ডের চাইতে। I don't know why বাট আমার এক্সপেরিয়েন্স থেকে দেখা যায়। দ্যাটস ফাইন বিকজ মানে তার যে কাজটা, এটা দিয়ে ইন্ট্রোভার্ট হইলে কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি কোড আউটপুট তে অনেক টাইমে সিরিন এনভায়রনমেন্ট লাগে। যেরকম অনেকে আমি দেখছি যে সে যদি সিগারেট না খায় সে কাজ করতে পারে না। হ্যাঁ, দ্যাটস ফাইন। তার জন্য এটা ওয়ার্কআউট করতেছে। যে সে যদি ৫ টা সিগারেট খায়, সে যে লেভেলের কোড করে, সে যদি না খায় সে পারতেছে না। মানে এটা তার জন্য ওয়ার্কআউট করতেছে। তার কাছে ওইটা তার ট্রিগার। ওইটা ভালো কাজ। অনেকে মিউজিক শুনতে, শুনতে কাজ করতে পারে। একজন দেখবেন যে মিউজিক শুনতে, শুনতে খুব ভালো করতেছে। আরেকজন দেখবেন যে একেবারে সাইলেন্ট চায়। যে একেবারে সাইলেন্ট এনভায়রনমেন্ট তার জন্য ওয়ার্কআউট করতেছে। সো বেসিক্যালি ব্রেইনটাকে আপনি মানে আপনার ব্রেইন আসলে কোন পরিবেশে সবচেয়ে বেশি ইউটিলাইজ হচ্ছে, সেটার উপরে ডিপেন্ড করে আসলে পুল জিনিসটা। তারপরও মানে আমার রিকমেন্ডেশন বা আমার সাজেশন সবার জন্য, এটা মানে সিনিয়র জুনিয়র সবার জন্যই, যে মানে নেটওয়ার্কিংটা ভালো কাজে দেয় এবং কমিউনিকেশন আরকি। এই ২ টা আসলে আ এই ২ টা আসলে স্ট্যান্ড আউট করে আরকি। রাইট ভাই। ভাই এই জায়গায় আমি একটু আমাদের যারা হচ্ছে লার্নার আছে ওদের জন্য আপনার কাছে একটা সাজেশন চাবো যেটা হয় যে কোন একজন স্টুডেন্ট ও হয়তো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছে। কিন্তু আসলে ও বুঝতেছে না যে কোন আসলে স্ট্যাকটা নিবে। আসলে কি ওর ওয়ার্ডপ্রেস এই জায়গাটা আসা উচিত? নাকি ওর হচ্ছে মাইন স্ট্যাকটা করা উচিত? নাকি পাইথন এর দিকে যাওয়া উচিত?
সো এই টাইমটাতে যখন ইনডিসিশন এ ভোগে, সো এই টাইমটা আসলে বা এই ইনডিসিশনটা আসলে কাটায় এটার আসলে কোনো রাইট অ্যান্সার নাই টু বি অনেস্ট। এটা আসলে ফিগার আউট করতে হবে নিজেকে। তো আমি যেটা করছিলাম আমার ক্ষেত্রে আমি প্রত্যেকটা জিনিসই নিজে, নিজে একটু, একটু করে ট্রাই আউট করছি। যেরকম আ তখন আমি যখন পিএইচপি কিন্তু অলওয়েজ রেলেভেন্ট ছিল। পিএইচপি আজও রিলেভেন্ট, পিএইচপি ১০ বছর আগেও রিলেভেন্ট ছিল, পিএইচপি ২০ বছর আগেও রিলেভেন্ট এবং পিএইচপি আশা করা যায় নেক্সট 20 বছরও পিএইচপি রিলেভেন্ট থাকবে। কিন্তু আ ফ্রেমওয়ার্কস গুলা বা অন্যান্য জিনিসগুলা কিন্তু ল্যাঙ্গুয়েজ গুলা এগুলো কিন্তু আসা যাওয়ার মধ্যে থাকে। যেরকম পাইথনের কিন্তু এখন কম। মানে পাইথনের কিন্তু হাইপ কম এখন। এখন কিন্তু সব জায়গায় পাইথনের কোর্স ছাড়তেছে না। আমি যখন লার্নার ছিলাম তখন পাইথনের হাইপ অনেক বেশি ছিল। এবং মানে এটা অনেক মানে ফান মানে অনেক বেশি ইন্ডাস্ট্রি রিলেভেন্ট ছিল। কারণ তখন মাত্র মনে করেন যে মেশিন লার্নিং এর অ্যালগরিদম গুলা মাত্র আসতেছে। তো পাইথন দিয়েই তো ওটাকে লার্ন করায় বা আ পাইথনের একটা বড় ওখানে আছে। সো পাইথন তখন খুবই পপুলার। তারপরে অ্যাঙ্গুলার নামে একটা ফ্রেমওয়ার্ক ছিল। এখনো আছে। বাট অ্যাঙ্গুলার কিন্তু এখন প্রায় বলা যায় যে অবসোলেট। এখন কিন্তু রিঅ্যাক্ট বা ভিউ চলে এসে এটাকে রিপ্লেস করে দিছে। সো বেসিক্যালি আ আপনি কোনটা ভালো পারেন সেইটা অনুসারে আমার মনে হয় আগানো উচিত এবং ভালো পারেন এবং ভালো লাগে। যেরকম মানে আমার কাছে পাইথন ল্যাঙ্গুয়েজটা ভালো লাগছে। আমি এটা খুব ভালো মতো শিখছি। আমি তখন সবাই Laravel শিখতেছিল, Node.js শিখতেছিল। আমি Django শিখলাম। আমার কাছে Django টা ভালো লাগছে। হ্যাঁ, Django র এখন ডেভেলপমেন্ট কম একটু, একটু কম। কিন্তু তাই বলে যে যারা Django শিখছে বা Django পারে তাদেরকে যে জব নাই একবার বিষয়টা কিন্তু এমন না। Django র উপরে অনেক ভালো, ভালো ওয়েবসাইট দাঁড়ায় আছে এবং আপনি যখন একটা জিনিস এমন জিনিস শিখে ফেলবেন যেটা আসলে হাইপ কম কিন্তু আপনি অনেক ভালো পারেন, ওইটারও কিন্তু একটা ভালো ডিমান্ড আছে এবং ওইখানে আপনি নেগোশিয়েট করতে পারবেন। ওখানে আপনার রিসোর্স এভেইলেবিলিটি কম কিন্তু যেহেতু এভেইলেবিলিটি কম ওখানে প্রাইসও বেশি। কিন্তু আপনার ওই যে ইনিশিয়াল একটু স্ট্রাগল হবে যে ইনিশিয়াল এন্ট্রি পয়েন্টটা হয়তো একটু স্ট্রাগল হবে। আ আমার কাছে মনে হয় যে আসলে কোনটা শিখবে এটা ২ টা জিনিসের উপরে ডিপেন্ড হওয়া উচিত। ১ তোমার কোনটা ভালো লাগে, ২ তুমি কোনটাতে স্কিলফুল। এইখানে একটা প্রোস অ্যান্ড কনস আপনাকে করতে হবে। যে আমার ভালো লাগা এবং আমার স্কিল ২ টার মধ্যে কোনটা সবচেয়ে বেশি হেল্পফুল হবে আমার জন্য। কারণ আপনি ভালো লাগতেছেও নোডে কাজ করে, আবার আপনি পারতেছেনও নোড। আপনি কষ্ট করে Laravel এ মুভ করে একদম বেসিক থেকে দেন Laravel শুরু করে জিনিসটাকে আবার মনে করতে না মানে এটা স্বাভাবিক। অনেকে যেরকম আমার কাছে নোড ভালোই লাগে। আমার কাছে আমি Laravel ও করছি, নোডও করছি। I personally love the node more. যে কারণ ওখানে আমরা যদিও Laravel এ কাজ করি পুরাটাই Widgets এ। কিন্তু আমি নোডে যখন কাজ করছি আমার মানে ২ টা পাশাপাশি কাজ করছি। আমার কাছে মনে হয়েছে যে নোড ওয়াজ মোর মানে আমার কাছে মনে হয়েছে যে এলিগ্যান্ট আরকি বা আমার কাছে মনে হয়েছে যে এটা মোর মিনিমাল সেটআপ করাটা ইজি বা ওখানে কিছু কমপ্লেক্সিটি ছিল যদিও। কল ব্যাক ফাংশনটা একটু ডিফারেন্ট ওয়েতে হ্যান্ডেল করে নোড। সো ওইটা বোঝাটা একটু ১ম দিকে ছিল। বাট আল্টিমেটলি মানে আমার কাছে মনে হয়েছে যে এটা আ মানে আমার ভালো লাগতেছে এটা বেশি। সো এখন আমি ২ টাই পারতেছি। মানে Laravel ও পারতেছি, Node ও পারতেছি। এখন আমি ভালো লাগে কোনটা আমার? এইটা হচ্ছে যে কোয়েশ্চেন। এখন যদি ২ টাই হয় যে ২ টাই আপনি পারেন দেন ভালো লাগাটা নিয়ে চুজ করেন। আর যদি মনে হয় যে আমি একেবারেই Node পারি না, Laravel মোটামুটি পারি, আর Laravel মোটামুটি ভালোও লাগে কিন্তু Node একটু বেশি ভালো লাগে। কিন্তু Node আমি কিছুই পারি না। সেক্ষেত্রে হয়তো আমার মনে হয় Laravel টা চুজ করলে ওটা আপনার জন্য বেটার অ্যালাইনমেন্ট দিবে। কিন্তু এমন যদি হয় যে Laravel নোট কিছুই আপনার ভালো লাগে না, আপনি এমন একটা প্ল্যাটফর্ম আছে যেটার C# আপনার ভালো লাগে। আমাদের AIB তে অনেক মানুষজন C# এ কাজ করে। C# এর কিন্তু কোনো আপনি দেখবেন না কোনো হাইপ আছে, কোনো কোর্স করায় কেউ কিন্তু বা তেমন কোনো বাংলাদেশী আছে। কিন্তু C# এর কিন্তু খুবই ভালো মার্কেট। মানে C# এর বেসিক মানে Laravel এর ডাবল বলা যায়। Laravel, Node.js এর যে ডাবল। কারণ হচ্ছে যে C# এর ডেভেলপার কম ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে যারা যে এক্সিস্টিং সিস্টেম গুলা বানাইছে এগুলা তো কন্টিনিউ করতে হবে। সো তাকে তখন বেশি সেলারি দিয়েই ওই রিসোর্সটা হায়ার করতে হবে। হ্যাঁ, কিন্তু ইনিশিয়াল এন্ট্রি পয়েন্টে একটু কঠিন হবে। অত বেশি জব নাই। বাট দ্যাটস ফাইন। কারণ আপনি করলে একসময় না একসময় পেয়ে যাবেন বা দেশে না হইলেও বাইরে আছে। এবং বাইরেও যদি এরকম একটা নিশ আ স্কিল আপনার থাকে এটাকে ওরা ভ্যালু করবে। ভাই থ্যাংক ইউ। আ আমি আরেকটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে যে আপনি প্রায় আপনার পুরা কনভারসেশন এর মাঝখানে
তাই বলতেছিলেন রিমোট জবের কথা। সো আমাদের স্টুডেন্টরা যারা আছে ওরা যদি রিমোট জব বা বাহিরের জব, স্পেশালি রিমোট জব বললে আমি বুঝতে পেরেছি যারা বাহিরের কোম্পানিগুলোতে জব করতে চায়, ওটার জন্য আসলে নিজেকে কিভাবে প্রিপেয়ার করা উচিত? বা কোন জায়গাগুলো তারা আসলে বেশি ফোকাস করা উচিত রাদার দ্যান দেশি কোম্পানি অ্যান্ড মানে আপনি পারেন না পারেন এটা পরের ব্যাপার। কাজের স্ট্যান্ডার্ডটা বুঝা। যে আসলে এটা আপনার জন্য অনেক বেশি ইজিয়ার হবে টু গ্রো দোজ স্কিল। আপনি যদি বুঝে ফেলেন যে আমার স্ট্যান্ডার্ডটা এই জায়গায় নিতে হবে, দেন এটা ফিগার আউট কাজ করে যান যে আসলে আমার স্কিল ডেভেলপমেন্ট এর জন্য কাজ করতেছি। আসলে আমি কোন জায়গায় নিতে চাচ্ছি আমার স্কিলটা? আমার তো একটা বাউন্ডারি লাগবে যে ওই জায়গায় আমি রিচ আউট করতে চাচ্ছি। তো এই জিনিসটা ফিগার আউট করা ইম্পোর্টেন্ট এবং আসলে যেই সফটওয়্যার গুলা বা যেই জিনিসগুলা যেরকম Laravel এর ক্ষেত্রে যদি বলি যে প্রচুর মানে ভালো অ্যাপ্লিকেশন আছে। যারা মানে বাইরের ওপেন সোর্স GitHub এ খুবই পপুলার। প্রচুর স্টার GitHub এ, প্রচুর ফরকলা। তো এই রিলেটেড প্রজেক্ট গুলা দেখেন। তাইলে আপনি বুঝতে পারবেন যে এদের টেস্ট কেমন। আপনি যদি Laravel এ রিমোট জব করতে চান, তাইলে একটা খুব ভালো Laravel এর ওপেন সোর্স অ্যাপ্লিকেশন কোডটা এক্সপ্লোর করেন। দেখেন যে ওদের টেস্টটা কেমন। ওরা কি টাইপের জিনিস বানাচ্ছে বা কি টাইপের এক্সপেক্ট করে বা কি টাইপের তারা কাজ করছে, লেভেলটা কি, স্ট্যান্ডার্ডটা কি? দেন আপনি বুঝতে পারেন যে ঠিক আছে আমি তো এই স্ট্যান্ডার্ড এর এখানে কিছুই বুঝতেছি না এই কোড। তারপরে আপনার বুঝতে হবে তাহলে আপনার অনেক কিছু কাজ করতে হবে। দেন ওই অনুসারে আপনি কাজগুলা করেন। যখন আপনি বুঝে যাবেন যে আপনি ওই স্ট্যান্ডার্ড এ পৌঁছে গেছেন তখন আপনি এপ্লাই করা শুরু করেন। আল্টিমেটলি আপনার ওপেন সোর্স কন্ট্রিবিউশন হিস্ট্রি যদি থাকে, ওইটাও খুব একটা ভালো হেল্পফুল হবে। যে ঠিক আছে ওই ছেলেটা তো ওপেন সোর্স করতেছে। তাকে আমরা সুযোগ দেই। তার প্রোফাইল ভালো। এভাবেই হয়ে যাবে হয়তো। গট ইট ভাই। টেস্টটা ডেভেলপ করা ইম্পোর্টেন্ট। টেস্ট ডেভেলাপ করে ওই অনুযায়ী স্কিল ডেভেলপমেন্ট। ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাই অনেক কিছু আপনার কাছে আসলে জানতে পারছেন। আই হোপ যে এটা হচ্ছে আমাদের লার্নার যারা আছে বা ভিউয়ার যারা আছে উনাদেরকে অনেক বেশি হেল্প আরেকটা দিকটা এড করে দিই যে করবে। শিওর। কি, কি শিখবো এটা বেশি ইম্পোর্টেন্ট রাদার দেন মানে স্কিলটা ডেভেলপ করি। মানে আমি আসলে কি শিখতে চাই এইটাও এক্সপ্লোর করা ইম্পোর্টেন্ট। রাদার যে এখন শিখতেছি এটা কি ভালো করে শিখি। মানে আসলে মানে ওই যে যেটা বললাম প্যাশন এবং প্রফেশন এর একটা ইন্টারসেক্ট হওয়া উচিত। এবং আপনি যদি নাই বুঝেন আপনি কি শিখতে চান, দেন আসলে আপনাকে যদি অনেক কিছু শিখায়ও দেয় আপনার ওই জিনিসটা আসলে আপনার জন্য হয়তো খুব বেশি হেল্পফুল হবে না। আপনি যখন বুঝবেন যে এই জিনিসটা আমি নিজে শিখতে চাই, দেন আপনি ওটা শিখা শুরু করছেন এবং আপনার এখানে প্যাশন আছে, আপনার এখানে স্কিলও আছে। আপনি আ তাইলে সবগুলা জিনিস অ্যালাইনড হয়ে গেল। দেন আপনি হার্ড ওয়ার্ক করলে কিন্তু ইনশাআল্লাহ ওইখানে আল্লাহ বারাকা দিবে এবং নিজের কাছে অনেস্ট থেকে আপনি ইনশাআল্লাহ দ্রুতই ওখান থেকে ভালো হবে। ভালো করবে আরকি। ভালো করতে রাইট, পারবেন মানে আরকি। এটা আসলে খুব ইম্পোর্টেন্ট ভাই। আমি নিজেও আসলে আমি দেখতেছি যে আমি তো বেশ অনেকদিন ধরে আসলে এডটেক প্ল্যাটফর্ম এর সাথে কাজ করতেছি। সো অনেকেই দেখি যে কোন একটা পার্টিকুলার কোর্স ও কিনছে, শিখতে চায়। বাট ১ মাস করার পর ওইখানে ইন্টারেস্ট পাচ্ছেন। তো শুরুতে আগে এক্সপ্লোর করাটা খুবই এটা নট ব্যাড, এটা নট ব্যাড। ইন্টারেস্ট না পাওয়াটাও আমার কাছে মনে হয় এটা নট ব্যাড। না আপনি ফিগার আউট করে ফেললেন যে এটাতে আপনার ইন্টারেস্ট নাই। ঠিক আছে এটা ক্রস। ইন্টারেস্ট পাচ্ছে না কিন্তু ওটাকে কন্টিনিউ করে যাচ্ছেন সামহাউ। এসপারও হচ্ছে না, ওসপারও হচ্ছে না, স্কিলও হচ্ছে না, টাইম চলে যাচ্ছে, টাকাও দিচ্ছেন। শিক্ষা আসছে এবার। যে বুঝতে পারলেন যে এটা ভাল লাগতেছে না, খুব আমি এটাকে রেসপেক্ট করি। এক্সাক্টলি ভাই। ভাই থ্যাংক ইউ সো মাচ। আপনার থেকে আসলে অনেক কিছু আসলে জানতে পারছি। অ্যান্ড আমি চাবো যে আরো একদিন যদি আপনার সাথে আসলে সময় করে বসে ইনশাআল্লাহ হয়তোবা আরো অনেক কিছু জানতে পারবেন আপনার এক্সপার্টিস এর জায়গা থেকে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এর জায়গাটা থেকে বা হচ্ছে ডেভেলপমেন্ট এর জায়গাটা থেকে জানার আরো অনেক কিছু আছে। তো থ্যাংক ইউ সো মাচ ভাই আজকে আমাদেরকে আপনার ব্যস্ত সময়ের মাঝে সময় দিয়েছেন।